সন্ধ্যার দিকে হঠাৎ সারিকাদের বাসায় ৩টা বড় পার্সেল আসলো। কাজের লোক পার্সেলগুলো ড্রয়িং রুমে রাখতেই সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। একটার উপর লেখা মেয়রিমা, একটার উপর সারিকা, আরেকটার উপর সারা। ৩টার সাথে ছোট্ট একটা করে চিরকুট। সারা সবার আগে নিজেরটা খুলল। ভিতরে একটা অপূর্ব গোলাপি প্রিন্সেস গাউন, পুরো ড্রেসে ছোট ছোট স্টোনের কাজ, চিরকুটে লেখা আমাদের ছোট্ট রাজকন্যার জন্য এক টুকরো রাজকীয় পোশাক। এটা পরে নিশ্চয়ই আরো মিষ্টি লাগবে তোমাকে। সারা খুশিতে লাফিয়ে উঠল। এরপর সারিকা নিজের পার্সেল খুলল। ভিতরে ধবধবে সাদা রঙের অসাধারণ একটা লেহেঙ্গা। এত সুন্দর কাজ যেন চোখ সরানো যায় না। চিরকুটে লেখা, আর কিছুদিন পরে তুই অন্য এক বাড়ির আপন মানুষ হয়ে যাবি। তাই এই কয়টা দিন মন খুলে হাস, নিজেকে সুন্দর করে বাঁচা। কারণ কিছু মুহূর্ত জীবনে একবারই আসে। সারিকা চুপচাপ লেখাগুলোর দিকে তাকিয়ে রইল, কিন্তু কে পাঠিয়েছে কিছু বুঝলো না কেউ। সবশেষে মরিয়ম নিজের পার্সেল খুলল। ভিতরে গাঢ় নীল রঙের একদম রাজকীয় একটা ড্রেস, সাথে ম্যাচিং জুয়েলারি পর্যন্ত। আর চিরকুটে বড় বড় অক্ষরে লেখা, তা শাকচুন্নি, এটা পরে আমাকে ধন্য করো। আর রাত 9টায় রেডি থাকিস, তোদের নিয়ে ঘুরতে যাব। লেখাটা পড়তেই মরিয়ম মুখ বাঁকা করে বলল, এটা নিশ্চয়ই ওই নষ্ট পুরুষটার কাজ। সারিকা ভ্রু তুলে বলল, মাহিদ ভাই, আর কে হবে? আমাকে শাকচুন্নি বলে ডাকতে সাহস আর কার আছে? সামিয়া বেগম নিচে এসে সোফার উপর রাখা বড় বড় পার্সেলগুলোর দিকে তাকিয়ে বললেন, এগুলো আবার কে দিয়েছে? সারা সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত গলায় বলে উঠল, নষ্ট পুরুষ দিয়েছে আম্মু। নষ্ট পুরুষ? এই কি বলিস এসব? সামিয়া বেগম অবাক হয়ে বললেন। মরিয়ম তাড়াতাড়ি সামিয়া বেগমের কথা কেটে দিয়ে বলল, ফুফুমণি, মাহিদ ভাই আমাদের ঘুরতে নিয়ে যাবে, তাই এগুলো পাঠিয়েছে। সামিয়া বেগম ভ্রুকুচকে বললেন, আজকে আবার বের হবে? উনি বলল নিয়ে যাবে। সামিয়া বেগম কিছুক্ষণ চুপ থেকে বললেন, আচ্ছা যা, কিন্তু রাত 10টার আগে বাসায় ফিরবে। সারিকার বিয়ে ঠিক হয়েছে, এখন এত রাতে বাইরে থাকা ঠিক না। সারা তখন নিজের গ্রাউন্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, আম্মু, আমি কি সত্যি রাজকন্যা লাগবো এটা পড়লে? সামিয়া বেগম হেসে বললেন, তুমি তো এমনিতেই রাজকন্যা। সারা মায়ের কথা শুনে খুশি হয়ে গ্রাউন্ডটা নিয়ে ঘুরতে থাকলো। মরিয়ম তখন নিজের ড্রেসটা দেখে বিড়বিড় করে বলল, লোকটার পছন্দ ভালো। সারিকার সাথে সাথে খোঁচা দিয়ে বলল, নষ্ট পুরুষটা ড্রেস আসলেই ভালো। চুপ কর শালি। সামিয়া বেগম এবার তিনজনের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা অনেক হয়েছে, এখন যা, তোরা প্রস্তুত হয়ে নে, নয়তো আবার বের হতে দেরি হবে। তারপর তিনজনে নিজেদের ড্রেস নিয়ে উপরে চলে গেল তৈরি হতে। তিনজন তৈরি হতে হতে রাত 9টা 15 বেজে গেল। তারপর একসাথে নিচে নেমে বাসা থেকে বের হলো তারা। সবার আগে বের হলো সারা। গোলাপি প্রিন্সেস গাউন, এ তাকে সত্যি ছোট্ট রাজকন্যার মতো লাগছে। খোলা চুলের মাঝে ছোট্ট ক্লিপ, মুখ ভর্তি উচ্ছ্বাস আর চোখে ঝিলমিল হাসি। তার পিছনে সারিকা ধবধবে সাদা লেহেঙ্গায় তাকে যেন স্বপ্নের মতো লাগছে। হালকা সাজ, খোলা চুল আর ঠোঁটের কোণের শান্ত হাসিটা তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। তাকে দেখে মনে হচ্ছে একদম নীরব কোনো চাঁদের টুকরো। আর সবশেষে বের হলো নওয়াব মেহরিমা মরিয়ম। গাঢ় নীল গাউনটা যেন তার জন্যই তৈরি। পোশাকের ঝলমল কাজগুলো আলোয় চিকচিক করছে। তার গভীর নীল চোখ দুটো আজ আরো বেশি মোহময় লাগছে। খোলা চুলগুলো কাঁধ ছুঁয়ে নিচে নেমে এসেছে। তাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য সবাই চুপ হয়ে গেল। বাসার সামনে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল মাহিদ। আর সে একাই এসেছে। মরিয়মের গাউনের সাথে মিলে গাঢ় নীল শার্ট আর সাদা প্যান্ট পরে আছে সে। হাতে গাড়ির চাবি ঘুরাচ্ছে অন্যমনস্ক ভাবে। সারা হঠাৎ দৌড়ে গিয়ে বলল, মাহিদ ভাই, আজও কি মরিয়ম আপু গাড়ি চালাবে? কথাটা শুনে মরিয়ম অনিচ্ছায় মায়েদের দিকে তাকালো। সাথে সাথে চোকাচুকি হয়ে গেল দুজনের। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর মরিয়ম মুখ ফিরে চুপচাপ গিয়ে গাড়ির পিছনের সিটে বসে পড়ল। সারা আর সারিকাও গিয়ে তার পাশেই বসলো। মাহিদ কিছু না বলে চালকের আসনে গিয়ে বসলো। তারপর ধীরে গাড়ি চালাতে শুরু করলো। গাড়িটা রাতে নীরব রাস্তা ধরে নির্দিষ্ট গতিতে এগিয়ে চলতে লাগলো। মাহিদ তাদের নিয়ে শহরের এক অভিজাত রেস্টুরেন্টে গেল। পুরো ছাদের অংশটাই আগে থেকে বুক করা ছিল তাদের জন্য। চারপাশে ছোট ছোট আলো ঝুলানো, হালকা ফুলের সাহায্য, নরম সুরের গান মিলে পরিবেশটা অদ্ভুত সুন্দর লাগছিল। দূর থেকে পুরো শহরে আলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে আকাশের তারাগুলো মাটিতে নেমে এসেছে। সারা তো খুশিতে একদম আত্মহারা। কখনো ছবি তুলছে, কখনো খাবার নিয়ে ব্যস্ত, কখনো আবার মায়েদের পাশে গিয়ে গল্প করছে। মরিয়মও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। মাঝে মাঝে মায়েদের সাথে ঝগড়া করছে, আবার নিজেই হাসছে। কিন্তু সারিকা, তার ঠোঁটে হাসি থাকলো, চোখ দুটো বারবার ফাঁকা হয়ে যাচ্ছে, যেন এত সুন্দর মুহূর্তে কোথাও একটা শূন্যতা রয়ে গেছে। খাবারের পর হঠাৎ সারা নিচে তাকিয়ে চোখ বড় করে বলল, মাহিদ ভাই, ওই দোকানে একটা খেলনা দেখেছি, আমার লাগবে। মাহিদ একবার তাকিয়ে বলল, এখন না, পরে। সারা মুখ ফুলিয়ে বলল, না, এখনই এনে দিতে হবে। মাহিদ একটু বিরক্ত হলো, কিছু না বলে নিচে নেমে গেল।
মরিয়ম ধীরে ধীরে গিয়ে সারিকার পাশে দাঁড়ালো। তুই ঠিক আছিস? সারিকা হালকা হাসলো। মিথ্যা বলছিস। সারিকা কিছুক্ষণ নিচে শহরের আলো দেখলো, তারপর নিচু গলায় বলল, জানিস মরিয়ম, মানুষ যখন অনেক কষ্ট পায় তখন সে হাসতে শিখে যায়। মরিয়ম চুপ করে শুনছে। আজকে এত সুন্দর একটা রাত, অথচ বারবার মনে হচ্ছে কিছু একটা নেই। আবির। সারিকা চোখ নামিয়ে ফেললো। আমি চেষ্টা করছি ওকে ভুলে যেতে, সত্যিই করছি, কিন্তু কিছু মানুষকে ভুলে যাওয়া এত সহজ না। মরিয়ম ধীরে বলল, তুই এখনো ওর অপেক্ষা করিস? সারিকা হালকা এসে মাথা নাড়ল। না, অপেক্ষা না, শুধু মাঝে মাঝে মনে হয় মানুষটা যদি আরেকটু চেষ্টা করতো। তার গলাটা কেঁপে উঠলো শেষ কথায়। আমাকে ছেড়ে যাওয়ার আগে একবারও পিছনে তাকালো না সে, যেন আমি কখনো তার জীবনের অংশই ছিলাম না। মরিয়ম ধীরে সারিকার হাত ধরলো। সব ঠিক হয়ে যাবে। সারিকা এবার আকাশের দিকে তাকিয়ে বলল, সব ঠিক হয় না রে, মানুষ শুধু মানিয়ে নিতে শিখে যায়। হাসি, গল্প, খুনসুটি আর ছোট ছোট মুহূর্তে কেটে গেল রাতটা। ঘড়িতে তখন রাত 11টা। মায়েদের গাড়িটা ধীরে ধীরে গিয়ে থামলো সারিকাদের বাসার সামনে। সারা সারিকাদের বাসার সামনে নামিয়ে দিল মাহির। তারা দুজন ভিতরে চলে গেল। মায়েদের মরিয়ম ভিতরে গেল না, কারণ এত রাতে গেলে সামিয়া বেগম বকা খেতে হবে। এটা দুজনেই ভালো করেই জানে। তাই তারা গাড়িতে বসে রইল, অপেক্ষা করলো সারিকাদের ভেতরে ঢোকার জন্য। কিছুক্ষণ পর তারা বাসায় ঢুকে গেলে মাহিদ গাড়ি স্টার্ট দিল। কিন্তু মরিয়ম হঠাৎ বলল, মাহিদ ভাই, আপনার ফোনটা দিন তো। মায়ের চোখ না সরেই বলল, কেন? মরিয়ম একটু বাঁকা হাসি দিয়ে বলল, প্রেম করব। আমার ফোন তো সেদিন বাসায় রেখে এসেছি, আপনারটা দিন। মায়ের ভ্রু কুঁচকে বলল, তোর সাথে আবার কে প্রেম করবে? মরিয়ম সাথে সাথে উত্তর দিল, আপনি প্রেম করতে পারলে আমার সাথে ভালো কারো প্রেমও হবে। এই কথা শুনে মায়েদ আর কিছু বলল না, শুধু পকেট থেকে ফোনটা বের করে মরিয়মের হাতে দিল। নিয়ে নে। মরিয়ম ফোনটা হাতে নিয়ে চোখ ছোট করে তাকালো, তারপর গোপনে আনলক করে স্ক্রল করতে শুরু করলো। মায়েদের কন্টাক্ট, চ্যাট সবই একে একে দেখা শুরু করলো সে। মাঝে মাঝে চোখ কুঁচকে তাকাচ্ছে, আবার নিজের মতো বিড়বিড় করছে, এই লোকটা তো আসলে সন্দেহজনক। মাহিদ একবার আর চোখে তাকিয়ে বলল, কি করছিস ওখানে? মরিয়ম দ্রুত স্ক্রিন ঢেকে বলল, না কিছু না, শুধু দেখছি আপনার ফোনটা কতটা বোরিং। বোরিং হলে এত মন দিয়ে দেখছিস কেন? এমনি। মাহিদ মাথা নাড়লো, কিছু বললো না। মরিয়ম আবার চুপচাপ ফোন স্ক্রল করতে লাগলো, কিন্তু তার চোখে ছিল কৌতূহল। এমন সময় হঠাৎ মাহিদের ফোনে আবার কল এলো। স্ক্রিনে লেখা রিয়া। মরিয়ম সেটা দেখে সাথে সাথে রাগী চোখে মাহিদের দিকে তাকালো। মাহিদ ভ্রু কুঁচকে বলল, কে কল করেছে? মরিয়ম ঠান্ডা গলায় বলল, আপনার আম্মা, রিয়া। মাহিদ বিরক্ত হয়ে বলল, ছি, আমার বাবা মাত্র একটা বিয়ে করেছে। মরিয়ম সাথে সাথে ধমক দিয়ে বলল, চুপ, ওই মেয়ে আজ থেকে আপনার মা, মনে রাখবেন। এ বলে মরিয়ম কোনো কিছু না ভেবেই কলটা রিসিভ করলো। হ্যালো শাশুড়ি আম্মা, ভালো আছেন? উপাস থেকে অবাক গলায় প্রশ্ন এলো, এই কে তুমি? মায়েদের ফোন তোমার কাছে কেন? মরিয়ম হালকা হাসি দিয়ে বলল, ও মা, আমি ওনার স্ত্রী, ওনার বাচ্চার মা, আমার কাছেই তো থাকার কথা। কি বলছো এসব? মরিয়ম শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আহা, ঠিকই বলেছি। আর যদি আমার জামাইরে কল করেছিস বান্দি, তোর ভবিষ্যৎ অন্ধকার করে দিব। রিয়া কড়া গলায় বলল, এই কি বললে আমায়? মরিয়ম একটু থেমে ঠান্ডা স্বরে বলল, বান্দি বলছি। আমার জামাইয়ের সাথে আর লতকালতকি করতে আসলে কি করবে এখন বলবো না, মানুষ আছে। মরিয়ম কল কেটে দিল। ফোনটা হাতে নিয়ে এক মুহূর্ত তাকিয়ে থেকে ধীরে ধীরে রিয়ার নাম্বারটা ব্লক করে দিল। তারপর ফোনটা আবার আগের মতো চুপচাপ পাশে রেখে দিল। গাড়ির ভিতরে তখন অদ্ভুত নীরবতা। বাইরের রাস্তার লাইটগুলো জানালার গ্লাসে একের পর এক ছায়া ফেলে যাচ্ছে, আর সেই আলো আঁধারির মধ্যে মাহিদ একদম স্থির হয়ে গাড়ি চালাচ্ছে। মরিয়ম একবার তার দিকে তাকালো, মাহিদ ভাই, কিন্তু মাহিদ কোনো উত্তর দিল না, শুধু চোখ সামনে রেখে গাড়ি চালাতে থাকলো। মরিয়ম আবার কিছু বলার চেষ্টা করলো না। সে বুঝতে পারলো মাহিদ এখন কথা বলার মুডে নেই। সারা রাস্তা আর কোনো শব্দ হলো না, শুধু ইঞ্জিনের হালকা শব্দ আর রাতের নিস্তব্ধ স্বর। মরিয়ম জানালার বাইরে তাকিয়ে রইল, কিন্তু তার মনে তখনও একটু অস্থিরতা রয়ে গেল। সে যেটা করেছে সেটা ঠিক হয়েছে তো? বাসার ভেতরটা তখন একদম নীরব। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মরিয়ম নিজের রুমের দিকে যাচ্ছিল। দিনের ক্লান্তি, অদ্ভুত ঘটনাগুলো আর মনের ভিতরে চাপ সব মিলিয়ে সে একটু ক্লান্ত ছিল। ঠিক তখনই পিছন থেকে হঠাৎ একটা স্পর্শ। একটা মুহূর্ত না দেরি করে সে মরিয়মের কোমরটা ধীরে কিন্তু শক্ত করে জড়িয়ে ধরল। মরিয়ম চমকে উঠল, মাহিদ ভাই, কি করছেন আপনি? কিন্তু তার কথার আগে মাহিদ তাকে হালকা করে কোলে তুলে নিল। মরিয়মের শব্দটা আটকে গেল গলায়। এটা কি? আপনি ছেড়ে দিন। মাহিদ কিছু বলল না, শুধু শান্ত চোখে সামনে তাকিয়ে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে ছাদের দিকে হাঁটতে থাকলো। মরিয়ম প্রথমে হাত পা ছুঁড়ে একটু অস্থির হয়ে উঠেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে থেমে গেল, কারণ মায়েদের বুকের কাছে থাকা অবস্থায় অদ্ভুত একটা নিরাপত্তা অনুভব হচ্ছিল, যেন সব অন্ধকার, সব অস্বস্তি এই এক মানুষের নীরবতার মধ্যে একটু থেমে গেছে। ছাদের দরজার কাছে গিয়ে মাহিদ থামলো, আর তখনও সে মরিয়মকে ছাড়লো না।
ছাদের ভেতরে ঢুকে মায়ের ধীরে মরিয়মকে কোলে থেকে নামিয়ে দিল। মরিয়ম পা রাখতে সামনে তাকে এক মুহূর্ত থমকে গেল। চোখে যেন বিশ্বাসই হচ্ছে না সে যা দেখছে। চারপাশটা অদ্ভুত সুন্দরভাবে সাজানো, নরম আলো ঝুলছে বাতাসে, হালকা ফুলের সাজে ভেসে আছে পুরো ছাদ। দূরের শহরের আলোগুলো যেন হাতের নাগালে এসে গেছে। মরিয়ম অবাক হয়ে চারপাশটা দেখতেই শুধু ফিসফিস করে বলল, এটা কি? ছাদের ভেতরে ঢুকে মায়ের ধীরে মরিয়মকে কোলে থেকে নামিয়ে দিল। মরিয়ম পা রাখতে সামনে তাকে এক মুহূর্ত থমকে গেল। চোখে যেন বিশ্বাসই হচ্ছে না সে যা দেখছে। পুরো ছাদটা স্বপ্নের মতো সাজানো, চারপাশে নরম নীলাপ আলো ঝুলছে, হালকা বাতাসে সেগুলো দুলে দুলে পুরো পরিবেশটাকে আরো মায়াবী করে তুলেছে। ছাদের এক পাশ থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। দূরে বিল্ডিংগুলোর আলো যেন রাতের আকাশে সরে থাকা অসংখ্য তারার মতো লাগছে। হালকা সাদা পর্দাগুলো বাতাসে উঠছে, মেঝেতে ছড়ানো নীল আর সাদা ফুলের পাপড়ি, সবকিছু এত নিখুঁত, এত শান্ত যে মরিয়ম কিছুক্ষণের জন্য কথা বলতে ভুলে গেল। তারপর ধীরে ধীরে তার চোখ গিয়ে থামলো ছাদের মাঝখানে রাখা বড় একটা টেবিলের উপর। সেখানে রাখা একদম রাজকীয় একটা নীল রঙের কেক। কেকটার চারপাশে সূক্ষ্ম রূপালী ডিজাইন, উপরে ছোট ছোট ক্রিস্টালের মতো সাজ, আর নীল গোলাপ দিয়ে এত সুন্দর করে সাজানো যে মনে হচ্ছে কোনো শিল্পকর্ম। আর কেকটা ঠিক উপরে নরম আলো জ্বলজ্বল করছে হ্যাপি বার্থডে মির। মরিয়ম ধীরে ধীরে মায়েদের দিকে তাকালো, দেখলো মায়ের ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। কিরে, নিজের জন্মদিনে ভুলে গেলি? কথাটা শুনতেই মরিয়মের চোখ হঠাৎ ভিজে উঠল। সে কিছু না বলে এগিয়ে গিয়ে মাহিদকে জড়িয়ে ধরলো, মাথাটা গিয়ে ঠেকলো তার বুকে। নাক টানতে টানতে আসতে বলল, এটা তো কেউ মনে রাখে না। মাহিদের চোখের দৃষ্টি একটু নরম হয়ে এলো, তাই বলে, তুই নিজেও রাখবি না? মরিয়ম ধীরে মাথা তুলে তার দিকে তাকালো, চোখ দুটো কেমন কাচের মতো ভেজা। আমি কেন নিজের জন্মদিন মনে রাখবো? এটা তো পরিবারের কাজ, তাই না? ওদের কেন একদিনও মনে থাকে না? শেষ কথাটায় চাপা অভিমান স্পষ্ট। মাহিদ কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর ইচ্ছে করে বিষয়টা হালকা করে বলল, আচ্ছা চল কেক কাটে। তোর বয়স বাড়ছে, তুই বুড়ো হয়ে যাচ্ছিস। মরিয়ম সাথে সাথে চোখ বড় করে বলল, মোটেও না, আমার আজ 18 বছর হয়েছে, আমি এখন যুবতী। মাহিদ নাক ছিটকে বলল, ও আমার যুবতী গো, যে কেউ 5 টাকার চকলেট দিলেই তার সাথে চলে যাবে, সে আবার যুবতী? মরিয়ম সাথে সাথে রেগে গিয়ে মাহিদের হাতে চাপড় মারল। আমি এমন না। মাহিদ হেসে ফেল, চল কেক কাটে। এই বলে মাহিদ ধীরে মরিয়মের হাত ধরে কেকের কাছে নিয়ে গেল। চারপাশে নরম আলোয় নীল কেকটা আরো সুন্দর লাগছিল। মরিয়ম একটু পিছনে সরে দাঁড়াতেই মাহিদ তার হাতে একটা ছুরি ধরে দিয়ে বলল, নে কাট। মরিয়ম মুখে তখন শিশুসুলভ খুশি। অনেকদিন পর যেন সত্যি নিজের জন্মদিন অনুভব করছে সে। ধীরে ধীরে কেক কাটতে শুরু করলো মরিয়ম। মাহিদ পাশে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে তার দিকে। কেক কাটা শেষ হলে মরিয়ম ছোট্ট একটা টুকরো হাতে তুলে মাহিদের দিকে বাড়িয়ে দিতে গেল। ঠিক তখনই তার হাতে ঠান্ডা কিছু একটা তরল পড়লো। মরিয়ম প্রথমে ভেবেছিল হয়তো ক্রিম, কিন্তু পরের মুহূর্তে হাতের দিকে তাকে তার বুক কেঁপে উঠলো। রক্ত, টাটকা লাল রক্ত ধীরে ধীরে গড়িয়ে পড়ছে তার আঙুল বেয়ে। মরিয়মের মুখ মুহূর্তে সাদা হয়ে গেল। তার হাত থেকে কেকের টুকরোটা মাটিতে পড়ে গেল। এত চিৎকার দিয়ে সে হঠাৎ মাহিদকে শক্ত করে জড়িয়ে দিল। তার পুরো শরীর কাঁপছে। মা, মাহিদ ভাই, রক্ত। মরিয়ম ভয়ে কাঁপতে কাঁপতে মাহিদের বুকের সাথে আরো চেপে গেল। মাহিদ দ্রুত নিচে পড়ে থাকা কেকটার দিকে এগিয়ে গেল। নিচু হয়ে কেকের টুকরোটা হাতে তুলে ভালো করে দেখলো, কিন্তু সেখানে কিছুই নেই। না কোনো রক্ত, না কোনো দাগ, সবকিছু একদম স্বাভাবিক। মাহিদ কেকটা মরিয়মের সামনে ধরে শান্ত গলায় বলল, দেখ কিছু নেই, এমনি ভয় পাচ্ছিলে। মরিয়ম কাপা চোখে তাকালো কেকটার দিকে। সত্যি কিছু নেই, কিন্তু সে তো দেখেছিল, নিজের হাতের উপর গরম রক্ত গড়িয়ে পড়তে দেখেছিল। মরিয়মের গলা শুকিয়ে গেল। সে আর কিছু বলতে পারলো না, শুধু ধীরে মাহিদের শার্ট চেপে ধরে কাপা গলায় বলল, মাহিদ ভাই নিচে চলুন, এখানে আর না। মাহিদ এবার আর কিছু বলল না। সে বুঝতে পারছে মরিয়ম সত্যি ভয় পেয়েছে। আর সত্যি বলতে বিষয়টা নিয়ে সে নিজেও অদ্ভুতভাবে অস্বস্তিতে আছে, কিন্তু এই মুহূর্তে কিছু বোঝার উপায় নেই। মরিয়ম শক্ত করে মাহিদের হাত ধরে ছাদের দরজার দিকে হাঁটতে লাগলো। একবার পিছনে তাকালো না সে, তবুও মনে হচ্ছিল কেউ যেন এখনো তাদের দেখছে। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় মরিয়ম মাহিদের হাত ছাড়লো না একবারও। তার হাত ঠান্ডা হয়ে আছে পুরো। অবশেষে তারা মাহিদের রুমে গিয়ে ঢুকলো। রুমের ভেতরে পরিচিত পরিবেশে এসেও মরিয়মের বুকে ধুকপুকানি কমলো না। মাহিদ ধীরে তাকে বিছানায় বসিয়ে দিল। তারপর নিজে একটু সরে যেতে নিতেই হঠাৎ মরিয়ম পিছন থেকে তার কোমর জড়িয়ে ধরলো। একদম নীরবে, কোনো শব্দ নেই, শুধু কাঁপছে। তার কথাটা গিয়ে ঠেকলো মাহিদের পিঠে। ধীরে ধীরে তার চোখের পানি মাহিদের শার্ট ভিজে দিতে লাগলো। যাবেন না, খুব আস্তে বলল সে। মাহিদের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। সে ধীরে মরিয়মের হাত দুটো নিজের হাতে ধরে তাকে সামনে টেনে আনলো। তারপর তার মাথাটা নিজের বুকের সাথে জড়িয়ে রাখলো। মরিয়ম চোখ বন্ধ করে আরো চেপে ধরলো তাকে।
আর মাহিদ, তার চোখে আজ অদ্ভুত এক ভয় চিকচিক করছে, যেন বহুদিনের চাপা কোনো দুঃস্বপ্ন ধীরে ধীরে ফিরে আসছে। মাহিদ ভাই, এমন কেন হচ্ছে? আমার কেন যেন মনে হচ্ছে দম বন্ধ হয়ে মরে যাব। মরিয়ম কাপা গলায় কথাগুলো বলল। তার হাত এখনো শক্ত করে মাহিদের শার্ট চেপে ধরে আছে। মাহিদ ধীরে তার মাথায় হাত রেখে বলল, চুপ, এসব বলিস না। কিন্তু মরিয়ম এবার আর নিজেকে সামলাতে পারলো না। সে হঠাৎ ডুকরে কেঁদে উঠল। মনে হচ্ছে কেউ আছে, আমাদের অনেক কাছে। তার গলায় আতঙ্ক স্পষ্ট। মায়ের শক্ত করে তাকে নিজের সাথে জড়িয়ে ধরে শান্ত গলায় বলল, থাকলে থাকুক, আমাদের কিছুই করতে পারবে না কেউ। মরিয়ম মাথা নাড়ল। না, পারবে। আমি অনুভব করছি ওটা মানুষ না। রুমের বাতাস যেন ধীরে ধীরে আরো ভারী হয়ে উঠছে। কয়েক সেকেন্ড চুপ থাকার পর মরিয়ম খুব আস্তে বলল, মাহিদ ভাই, ওই দিন সত্যি কি আপনি ছিলেন? প্রশ্নটা শুনে মাহিদের শরীর মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। তার চোখের দৃষ্টি বদলে গেল অল্প। মরিয়ম কাপা চোখে তাকিয়ে আছে তার দিকে। অনেকক্ষণ চুপ থাকার পর মাহিদ ধীরে বলল, না, অন্য কিছু ছিল। মরিয়মের বুক কেঁপে উঠল। মানে? মাহিদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মরিয়মকে ছেড়ে দিয়ে বলল, মরিয়ম, আমাদের অতীত ফিরে এসেছে। এখন আমাদের তাদের সাথে লড়াই করা ছাড়া আর কিছু করার নেই। মরিয়ম একদম থমকে গেল। কি? কিসের অতীত? তার গলায় ভয় আর অবিশ্বাস একসাথে। মাহিদ এবার আর দেরি করলো না। গম্ভীর গলায় বলল, সবাইকে ডাকতে হবে। এই বলে সে মরিয়মের হাত ধরে দ্রুত রুম থেকে বের হয়ে গেল। মরিয়ম কিছু বুঝে উঠতে পারছে না। ভয়ও লাগছে, আবার কৌতূহলও কাজ করছে। তার পা যেন মাটি ছুঁতে চাইছে না। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় তার বুক ধুকপুক করছে। মাহিদ ভাই, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। মাহিদ পিছনে তাকালো না, শুধু শক্ত গলায় বলল, এখন বোঝার সময় না, এখন শুধু প্রস্তুত হওয়ার সময়। মাহিদ শক্ত করে মরিয়মের হাত ধরে নিচতলা চিঙ্কুর ঘরের দিকে গেল। তারপর সোজা গিয়ে থামলো চিঙ্কুর ঘরের সামনে। দরজায় কয়েকবার শব্দ করে ডাক দিল, এই, কে রে? ভেতর থেকে ঘুম জড়ানো গলা ভেসে এলো, চিঙ্কু, আমরা। মায়েদের কণ্ঠ শুনে চিঙ্কু তাড়াহুড়ো করে দরজা খুলে বের হয়ে এলো। আপনারা? অবাক হয়ে প্রশ্ন করলো সে। মায়েদের মুখের গম্ভীর ভাব দেখে তার ঘুম মুহূর্তে উঠে গেল। মায়ের সময় নষ্ট না করে বলল, এখনই গিয়ে বাড়ির সবাইকে ডেকে হলে নিয়ে আসবি, বলবি আমি ডাকছি। চিঙ্কু হতভম্ব হয়ে বলল, কিন্তু এত রাতে কি হয়েছে? মায়েদের গলা আরো শক্ত হয়ে উঠলো। যা বলেছি তাই কর, গিয়ে বলবি আমি ডাকছি। চিঙ্কু আর কিছু বলল না। আচ্ছা, এই বলে সে দ্রুত সিঁড়ির দিকে দৌড়ে চলে গেল। পুরো বাড়িটা তখন অদ্ভুত নীরব। দূরের ঘড়ির টিক টিক শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। মরিয়ম ভয়ে ভয়ে মায়েদের দিকে তাকিয়ে বলল, মাহিদ ভাই, কি হচ্ছে এসব? মাহিদ কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে বলল, কিছু না, চল। এই বলে সে মরিয়মকে নিয়ে হলরুমে বড় সোফায় গিয়ে বসলো। মরিয়ম চুপচাপ মাহিদের একদম গা ঘেঁষে বসে রইল। তার হাত এখনো ঠান্ডা হয়ে আছে। আর মাহিদ, সে সামনে তাকিয়ে আছে স্থির চোখে, যেন বহুদিনে লুকিয়ে থাকা কোনো দুঃস্বপ্ন অবশেষে দরজায় কড়া নাড়তে শুরু করেছে। হলরুমে তখন বাড়ির সবাই জড়ো হয়ে বসে আছে। কারো চোখে ঘুম নেই, বরং সবার মুখে অদ্ভুত উৎকণ্ঠা। অনেকে চুপচুপি মরিয়মের সাজের দিকে তাকালো। রাতের গাউন, এলোমেলো চুল, কান্নায় ভেজা চোখ। কিন্তু এই মুহূর্তে কেউ কিছু বলার সাহস পেল না। পরিবেশটা যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে আছে। নাও হাসেম আলী নিজের চশমাটা ঠিক করতে করতে গম্ভীর গলায় বললেন, এত রাতে সবাইকে কেন ডাকলে? মায়ের ধীরে ধীরে সবার দিকে একবার তাকালো। তারপর নিচু কিন্তু ভারী গলায় বলল, আব্বু, ওরা ফিরে এসেছে। কথাটা শোনা মাত্র পুরো হলরুম যেন জমে গেল। কারো মুখে আর শব্দ নেই। হামিদ আলী কাপা গলায় বললে, কে? কিন্তু মায়ের তার প্রশ্নের উত্তর দিল না। সে ধীরে চোখ ঘুরে তাকালো তার দাদির দিকে, না ফারদিনা বেগম। উনি এই মুহূর্তে অবিশ্বাস ভরা চোখে শুধু মাহিদের দিকে তাকিয়ে আছে। তার ঠোঁট কাঁপছে হালকা। ঠিক তখনই মরিয়মের মা, মায়েরা বেগম, হঠাৎ মরিয়মের দিকে তাকিয়ে কাপা গলায় প্রশ্ন করলেন, আজ আজ কত তারিখ? মায়ের ধীরে নিজের নিচে ঠোঁট চেপে ধরে উত্তর দিল, 17 মে। কথাটা শুনতে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। এমন নিস্তব্ধতা যেন কেউ হঠাৎ সবার বুকের ভেতর থেকে শব্দ ঘিরে নিয়েছে। ফারদিনা বেগম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার কাপা চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে মরিয়মের দিকে। তারপর হঠাৎ গিয়ে মরিয়মের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। মরিয়ম কিছু বুঝে ওঠার আগে উনি তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। আমার এই বোনরে আমি হারাইতে পারবো না বলেই হু হু করে কেঁদে উঠলেন ফারদিনা বেগম। কত কিছু হারাইছি, কত দানের বিনিময়ে ও আজ আমার কাছে। ওরে হারাইলে আমি তাদের জবাব দেবো কিভাবে? ওনার কণ্ঠ কাঁপছে, শরীর কাঁপছে। মরিয়ম একদম হতভম্ব হয়ে গেল। সে ভয় পেয়ে চারপাশে তাকালো। এত বড় বাড়ির সবাই কেন এমন আচরণ করছে? কেন মনে হচ্ছে সবাই কিছু জানে, শুধু সেই বাদে? তার চোখে তখন স্পষ্ট আতঙ্ক। মরিয়ম ধীরে মায়েদের হাত চেপে ধরল। মরিয়মের চোখে তখনও পানি জমে আছে। চারপাশের কথা, ভয় আর অজানা রহস্য সব মিলিয়ে তার মাথা ঘুরছে। সে কাপা গলায় হঠাৎই বলে উঠল, কি বলছো তোমরা? কে ছিল ওরা? মাহিরা বেগম তাড়াতাড়ি উঠে নিজের স্বামী নাওব হামিদ আলীর কাছে গিয়ে কাপা গলায় বললেন,
যদি এবার আমার সন্তানের কোনো ক্ষতি করার চেষ্টাও করে আমি সব শেষ করে দিব। আপনারা কিছু করেন। পুরো হলরুম তখন আতঙ্কে ভারী হয়ে আছে। ঠিক তখনই মায়ের ধীরে উঠে দাঁড়ালো, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এবার কিছু হবে না ছোট মা। সবাই তাকালো তার দিকে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। ফারদিনা বেগম কাঁপা গলায় বললেন, কি করছো তুমি? মায়ের ধীরে নিজের পকেট থেকে একটা রূপালি চেন বের করলো। চেনের সাথে যুক্ত কালচে নীল রঙের অদ্ভুত একটা পাথর। পাথরটার দিকে তাকিয়ে ফারদিনা বেগমের চোখ বড় হয়ে গেল। মায়ের ধীরে বলল, এই পাথরের ঠিকানা দাদাজান আমাকে দিয়ে গিয়েছিলেন। পুরো হলরুম নিস্তব্ধ। যেখান থেকে এই অভিশাপের শুরু ঠিক সেখানেই ছিল এটা। ম্যাডাম কাপা চোখে তাকিয়ে আছে পাথরটার দিকে। মায়েদ আবার বলল, বহু বছর আগে কিছু বড় আলেম এই পাথরের উপর বিশেষ দোয়া আর আয়াত পড়েছিলেন। বলা হয় এটা অশুভ শক্তির প্রভাব কমায়। সে ধীরে চেনটা হাতে ঘুরিয়ে বলল, আজ এটা কেটে চেইনে বসিয়েছি। তারপর কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর গলায় বলল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি ওই জায়গায় অনেকবার গিয়েছি, কখনো কিছু হয়নি। তারা আমাদের ক্ষতি করতে পারে না। শেষ কথাটা বলল, মায়েদের চোখের গভীর ও অদ্ভুত এক অস্বস্তি স্পষ্ট ছিল। তারপর ধীরে ধীরে সে মরিয়মের দিকে এগিয়ে গেল। আর পুরো বাড়ির সবাই নিস্তব্ধে তাকিয়ে রইল সেই পাথরটার দিকে, যেন তাদের শেষ ভরসা এখন ওঠে। মায়ের ধীরে ধীরে চেনটা মরিয়মের গলায় পরিয়ে দিল। পরার সঙ্গে সঙ্গে মরিয়মের শরীরটা হঠাৎ কেঁপে উঠল। আহ! তার মুখে তীব্র অস্বস্তি ফুটে উঠল। চোখ শক্ত করে বন্ধ হয়ে গেল। সে তখন নবাব ফারদিনা বেগমের পাশে সোফায় বসেছিল। তাদের হাত তখনও তার কাঁধে ছিল। মরিয়ম কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। শুধু কাঁপতে কাঁপতে আরেকটা দীর্ঘ চিৎকার বের হলো। আহ! তার দুহাত অচেতনভাবে নিজের গলার চেনটা ধরে ফেললো, যেন সেটা সরাতে চাইছে, কিন্তু শক্তি পাচ্ছে না। তার শরীর কাঁপতে কাঁপতে ভারী হয়ে এলো। চোখ শক্ত করে বন্ধ। আর কোনো কথা নেই, শুধু নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে। পরের মুহূর্তে মরিয়ম ধীরে ধীরে ঢলে পড়ল। সে সোফায় বসা অবস্থাতেই না ফারদিনা বেগমের কোলে মাথা রেখে অচেতন হয়ে গেল। ফারদিনা বেগম আতঙ্কে কেঁপে উঠল, মরিয়ম! আল্লাহ গো! বাড়ির সবাই দৌড়ে আসলো মরিয়মের কাছে। মায়ের একদম স্থির দাঁড়িয়ে রইল, তার চোখ মরিয়মের দিকে, আর মুখে এক অদ্ভুত গম্ভীর ভাব। সে বুঝতে পারছে চেনটা শুধু রক্ষা করছে না, এটা মরিয়মের শরীরে কিছু একটা রিয়াক্ট করছে। সকালে ধীরে ধীরে মরিয়মের ঘুম ভাঙলো। চোখ খুলতে কিছুক্ষণ বুঝতেই পারলো না সে কোথায় আছে। তারপর পাশ ফিরে তাকাতে থমকে গেল। এক পাশে না ফারদিনা বেগম ঘুমিয়েছেন, আর অন্য পাশে নাও আয়েশা বেগম। দুজনেই যেন সারা রাত তাকে আগলে রেখেছিলেন। দৃশ্যটা দেখে মরিয়মের ঠোঁটে অজান্তে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। কতদিন পর যেন নিজেকে কারো এত আপন মনে হলো তার। সে আস্তে করে উঠে বসলো। তারপর খুব সাবধানে বিছানা থেকে নামলো, যেন কারো ঘুম না ভাঙে। নিঃশব্দে দরজা খুলে বাইরে বের হয়ে এলো। পুরো হলরুম ফাঁকা। সকালে নরম আলো বড় জানালা দিয়ে ভেতরে পড়েছে। বাড়িটা অদ্ভুত শান্ত। মরিয়ম ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠলো। তারপর গিয়ে মায়েদের রুমের সামনে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে উঁকি দিতে দেখলো মায়ের তৈরি হচ্ছে। কালো ফর্মাল শার্ট, ঘড়ি, চুল ঠিক করছে। মনে হচ্ছে কোথাও বের হবে। মরিয়ম আস্তে করে দরজায় শব্দ করলো। মায়ের পিছনে না তাকিয়ে বলল, তুই এত সভ্য হলি কবে? মরিয়ম কিছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল দরজার পাশে। মায়ের এবার ঘড়িটা হাতে পড়তে পড়তে আবার বলল, ভিতরে আয়। মরিয়ম ধীরে ধীরে ভিতরে ঢুকলো। কি হয়েছে বল? মায়ের শান্ত গলায় প্রশ্ন করলো। মরিয়ম কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। চোখ দুটোতে এখনো চাপা ভয় স্পষ্ট। তারপর ধীরে বলল, ওরা কারা মাহিদ ভাই? আর আম্মু আর বাসার সবাই কেন আমাকে নিয়েই এত চিন্তা করছিল? সে থামলো অল্প। তারা কি আমার জন্য এসেছে? রুমটা কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে রইল। মায়ের ধীরে ধীরে মরিয়মের কাছে এগিয়ে এলো, একদম গা ঘেঁষে দাঁড়ালো তার সামনে। তার চোখ স্থির মরিয়মের চোখে। তারা যাই হয়ে থাকুক, তুই কখনো ওদের ভয় পাবি না। তার গলা শান্ত কিন্তু ধীরে। তুই জানিস তুই এই পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ? মরিয়ম ধীরে মাথা তুলে তাকালো মাহিদের দিকে। তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করছে। খুব আস্তে সে প্রশ্ন করলো, আর আপনার জন্য? প্রশ্নটা শুনে মাহিদ কয়েক সেকেন্ড চুপ করে রইল। মাহিদ কিছু বলল না, শুধু স্থির চোখে তাকিয়ে রইল মরিয়মের দিকে। আর সেই নীরবতায় যেন মরিয়মের বুকের ভেতরটা আরো ফাঁকা করে দিল। সে শুকনো একটা হাসি দিল। মাহিদ ভাই, চলুন ডিভোর্স নিয়ে আমরা। এটা একটা মিথ্যা সম্পর্ক। পুরো কথাটা শেষ করতে পারলো না সে। হঠাৎই মাহিদ তার হাত টেনে এক ঝটকায় নিজের কাছে নিয়ে এলো। পরের মুহূর্তে মরিয়মের বাকিটা কথা থেমে গেল। মাহিদের ঠোঁট শক্তভাবে চেপে বসেছে তার ঠোঁটে। আচমকা ঘটনায় মরিয়মের চোখ বড় হয়ে গেল। সে ছটফট করে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মাহিদ এক হাত দিয়ে তার ঘাড় শক্ত করে ধরে রেখেছে, যেন 1 ইঞ্চি দূরে যেতে দেবে না। মরিয়ম তার বুকের উপর হাত থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু মাহিদের চাপ আরো শক্ত হয়ে এলো। তার নিঃশ্বাস গরম হয়ে লাগছে মরিয়মের মুখে। কয়েক মুহূর্ত পর মায়ের ধীরে তাকে ছাড়লো। দুজনেই হাঁপাচ্ছে। মায়েদের চোখ লালচে, চোয়াল শক্ত। সে মরিয়মের ঘাড়ে রাখা হাতটা আরো একটু শক্ত করে নিচু গলায় বলল, আর একবার ডিভোর্সের কথা বলবে, তারপর দেখিস আমার বাচ্চার ডাইপার চেঞ্জ করছিস তুই। কথাটা শুনে মরিয়ম একদম থেমে গেল।
তার চোখ বড় বড় হয়ে গেল। কি কি মাহিদ এবার ঠোঁটের কোণে হালকা হাসি টানলো। সে একটু নিচু হয়ে মরিয়মের গলার নিচে উন্মুক্ত জায়গাতে দাঁত বসিয়ে দিল। মরিয়ম আর্তনাদ করে উঠল, উফ মাহিদ ভাই। মরিয়ম দাঁত সরে সেখানে শব্দ করে চুমু খেলো। মরিয়ম চোখ বন্ধ করে ফেললো। এতটুকুতেই উফ। মরিয়মের গাল ধীরে ধীরে লাল হয়ে উঠল। সে ছোটার চেষ্টা করতে মাহিদ আবার তাকে নিজের দিকে টেনে নিল। কোথায় পালাস? মরিয়ম লজ্জার বিরক্তিতে মাহিদের বুক চাপড়ে বলল, আপনি একটা অসভ্য পুরুষ। মা শান্ত গলায় বলল, শুধু তোর জন্যে। নিচে হঠাৎ আবার এক দফা হট্টগোলের শব্দ ভেসে এলো। মরিয়ম চমকে উঠল। তারপর তাড়াহুড়ো করে মাহিদকে ধাক্কা দিয়ে দরজার দিকে দৌড় দিল। মাহিদ বিরক্তিতে শব্দ করলো, ছে। তারপর সেও নিচে নেমে এলো। নিচে এসে দেখলো বাড়ির সবাই মরিয়মকে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ তার হাত ধরে আছে, কি কপাল ছুঁয়ে দেখছে। আর মরিয়ম কাঁচুমুচু মুখে সবাইকে বোঝানোর চেষ্টা করছে, আমার কিছু হয়নি, আমি শুধু একটু উপরে গিয়েছিলাম। নবাব আয়েশা বেগম এগিয়ে এসে কপালে হালকা চাপড় দিয়ে বললেন, এক চটকানা দেব, সারা জীবন মনে রাখবি। না বলে যাবি কেন? মরিয়ম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই রুম থেকে বের হয়ে এলেন মাহিরা বেগম। কাল রাতে মরিয়ম অজ্ঞান হওয়ার পর তিনিও ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। উনি বের হয়ে দ্রুত এসে মরিয়মকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আম্মা, আম্মা, তুমি ঠিক আছো আম্মা? ওনার গলা কাঁপছে। মরিয়মে হঠাৎ খুব কান্না পেল। জীবনে এই প্রথম সে অনুভব করছে তার জন্য এত মানুষ ভয় পায়, চিন্তা করে। সে আস্তে করে নিজের মাকে জড়িয়ে ধরল। ঠিক তখনই মায়ের ছিঁড়ি দিয়ে নিচে নেমে এসে সবার উদ্দেশ্যে বলল, আমি আর মুনিয়া আজ ফুফু মনির বাসায় যাব, আর সারিকার বিয়ে পর্যন্ত ওখানেই থাকবো। আপনারা কাল চলে যাবেন। কথাটা শুনে সবাই একবারে চুপ হয়ে গেল। সবাই অনেক বাধা দিল। নবাব আয়েশা বেগম বারবার বললেন, এই অবস্থায় ওকে বাইরে পাঠানো ঠিক হবে? মায়েরা বেগমও রাজি হতে চাইছিলেন না, কিন্তু মায়েদের একটাই কথা, মরিয়ম আমার সাথে থাকবে। তার গলায় এমন দৃঢ়তা ছিল যে শেষ পর্যন্ত আর কারো কিছু বলার সাহস হলো না। শত হোক, এখন মাহেদি মরিয়মের মারহারাম, তার অধিকার আছে সিদ্ধান্ত নেওয়ার। শেষে সবাই চুপ হয়ে গেল। মাই শুধু মরিয়মের দিকে তাকিয়ে বলল, সব গুছিয়ে রাখিস। তারপর ঘড়িতে সময় দেখতে দেখতে বের হয়ে গেল। মনে হচ্ছে অফিসে কোনো জরুরি মিটিং আছে। মরিয়ম অদ্ভুতভাবে খুশি হয়ে গেল। ভয়ের মাঝেও তার বুকের ভেতর ছোট্ট এক শান্তি কাজ করছে। সে মায়েদের সাথে থাকবে। মরিয়ম হাসি মুখে নবাব আয়েশা বেগমের হাত ধরে নিজের রুমের দিকে গেল। চলুন বড় আম্মু, কাপড় গোছাই। আয়েশা বেগম তাকিয়ে মুচকি আসলেন, এত খুশি কিসে? মরিয়ম সাথে সাথে মুখ গম্ভীর করে ফেললো। কে বলছে আমি খুশি? কথাটা বলল, তার ঠোঁটের কোণের হাসিটা আর লুকানো গেল না। বিকেলে পরে মরিয়মরা এসে পৌঁছালো সারিকাদের বাসায়। আজ রাতে মেহেদি অনুষ্ঠান। পুরো বাড়ি মানুষ ভরে গেছে। সারিকার দাদার বাড়ির আত্মীয় স্বজনও সবাই এসেছে। চারপাশে হাসাহাসি, গল্প, সাজগোজ, বাচ্চাদের দৌড়াদৌড়ি, পুরো বাড়িটা যেন উৎসবে মেতে উঠেছে। কিন্তু এইসব ভিড়ভাট্টা মরিয়মের একদমই ভালো লাগে না। তাই সে চুপচাপ নিজের জন্য বরাদ্দ করা রুমটাতে এসে বসে আছে। অবশ্য রুমটা মরিয়মকে একা দেওয়া হয়নি। মাহিদার তার নতুন বিয়ে হয়েছে বলে এটা একটা সুবিধা ধরতে গেলে। জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে সে। দূর থেকে ভেসে আছে মেয়েদের গানের শব্দ। অন্যদিকে মাহিদের সে সুযোগ নেই। সে এখন বাড়ির বড় ছেলের দায়িত্ব পালন করছে। কখনো অতিথিদের দেখছে, কখনো সাজসজ্জার খোঁজ নিচ্ছে, আবার কখনো নিচে দাঁড়িয়ে সবাইকে সামলাচ্ছে। মরিয়ম একবারও সারিকার কাছে যায়নি। সারিকার মুখটা দেখলে তার নিজেরও মন খারাপ হয়ে যাবে। যতই সবাই হাসুক, যতই সাজুক, মরিয়ম বুঝতে পারে সারিকার হাসির আড়ালে চাপা কষ্ট আছে। আর সেই কষ্টটা দেখতে তার নিজের বুকে অদ্ভুত ব্যথা হয়। বিকেল গড়িয়ে ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। বাড়ির চারপাশের আলো জ্বলে উঠছে। দূর থেকে ভেসে আসছে হাসির শব্দ আর মেয়েদের গানের সুর। মরিয়ম তখনও নিজের রুমে বসেছিল। ঠিক তখনই দরজা ঠেলে ভিতরে ঢুকলেন সামিয়া বেগম। তার হাতে সুন্দর করে ভাঁজ করা একটা শাড়ি। উনি মুচকে এসে শাড়িটা মরিয়মের দিকে বাড়িয়ে দিলে। নে মা, এটা পর। মরিয়ম অবাক হয়ে শাড়িটা হাতে নিল। এটা একটা কাঞ্জিভরম শাড়ি। গাঢ় মেহেদি সবুজ রঙের উপর হালকা সোনালী জরির কাজ, আর পাড় জুড়ে গভীর মেরুন নকশা। আলো পড়তে শাড়িটা কাপড় ঝলমল করে উঠছে। দেখতেই রাজকীয় লাগছে। মরিয়ম কিছুটা অবাক হয়ে বলল, আমাকে এত ভারী শাড়ি দিচ্ছেন কেন? সবাই তো নর্মাল সাজছে। সামিয়া বেগম হেসে বললেন, সবাই সবার মতো সাজবে, আর আমার মরিয়ম আলাদা করে সাজবে। কথাটা শুনে মরিয়মের বুকটা নরম হয়ে গেল। সে আবার শাড়িটার দিকে তাকালো। সত্যি বলতে খুব সুন্দর। অজান্তে তার ঠোঁটে হাসি ফুটে উঠল। অনেক সুন্দর তো। সামিয়া বেগম তার গাল টেনে বললেন, তুই পরলে আরো সুন্দর লাগবে। শেষ পর্যন্ত মরিয়ম খুশি মনে শাড়িটা পরে নিল। মরিয়ম শাড়িটা পরে নিজের মতো হালকা সাজগোজ করে নিল। চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি আভা, লম্বা চুলগুলো খোলা রেখেছে সে। আজ থেকে অসম্ভব সুন্দর লাগছে। বিশেষ করে কাজল দেওয়ার পর তার নীল চোখের মণিগুলো যেন আরো গভীর আর রহস্যময় হয়ে উঠেছে। মরিয়ম নিজেকে আয়নায় একবার দেখে খুশি হয়ে গেল। তারপর শাড়ির আঁচল সামলে ঘর থেকে বের হয়ে সোজা রান্নাঘরের দিকে গেল।
ফুফুমণি, দেখো তো কেমন লাগছে আমায়। সামিয়া বেগম তখন রান্নাঘরে কিছু গুছাচ্ছিলেন। মরিয়মকে দেখি তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। মাশাআল্লাহ, পরি লাগছে তোকে আমার আম্মু। কথাটা শুনে মরিয়মের মুখে বড় একটা হাসি ফুটে উঠল। ঠিক তখনই রান্নাঘরে পানি খেতে এলো 15-16 বছরের একটা মেয়ে, সম্ভবত সারিকের কোনো কাজিন। মেয়েটা মরিয়মকে দেখি অবাক হয়ে দাঁড়িয়ে গেল। তারপর বড় বড় চোখ করে বলল, আপু, আপনার চোখের লেন্সগুলো কোন দোকান থেকে নিয়েছেন? মরিয়ম কয়েক সেকেন্ড থমকে রইল। কি উত্তর দিবে বুঝল না। তার আগে সামিয়া বেগম হেসে বললেন, এগুলো লেন্স না মা, ওর নিজের চোখ। মেয়েটা এবার আরো অবাক হয়ে গেল। ও মা, এত সুন্দর চোখও হয় নাকি? মরিয়ম লজ্জা পেয়ে হালকা মাথা নিচু করে ফেলল। মরিয়ম রান্নাঘর থেকে বের হয়ে সোজা সারিকের ঘরে গেল। ভিতরে ঢুকতে দেখলো দুজন মেয়েদের আর্টি সারিকার হাতে সুন্দর করে নকশা আঁকছে, আর সারিকা একদম চুপচাপ বসে আছে, যেন কোনো কাঠের পুতুল। মরিয়মের বুকটা হালকা খারাপ হয়ে গেল। সে কিছু বলল না, শুধু কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলো, তারপর আস্তে করে ঘর থেকে বের হয়ে এলো। মনে মনে সে মায়েতকে খুঁজতে লাগলো, কিন্তু চারপাশে তাকিয়ে তাকে কোথাও পেল না। বাইরে কিছু আত্মীয় স্বজন আড্ডা দিচ্ছে, বেশিরভাগই ছেলে মানুষ, তাই মরিয়ম আর বের হলো না। সে চুপচাপ আবার ঘরের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই মায়েত ঘর থেকে বের হলো। মরিয়ম হঠাৎ থেমে গেল। দুজনের চোখ একসাথে মিলল এক মুহূর্তের জন্য। মায়ের ধীরে তার দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছিস? মরিয়ম একটু থেমে বলল, কোথাও না, সারিকের কাছে গিয়েছিলাম, এখন ভিতরে যাচ্ছিলাম। মায়ের মাথা নাড়ল। মরিয়ম একটু থেমে মায়েদের দিকে তাকিয়ে খেয়াল করলো মায়েদের পাঞ্জাবিটাও ঠিক একই নকশার, যেটা তার শাড়িতে আছে। অদ্ভুত একটা মিল। সে হালকা অবাক হয়ে গেল। তারপর ঠোঁটে ছোট্ট হাসি ফুটিয়ে বলল, মাহিত ভাই, চলেন ছাদে যাই, ছবি তুলে আসে। মাহিত এক মুহূর্তে মরিয়মের দিকে তাকিয়ে রইল। চারপাশের এত ব্যস্ততা, এত মানুষ, তার মাঝে মরিয়মের চোখে একরকম সরল আবদার। সে হালকা নিঃশ্বাস ফেলল। এখন নিচে অনেক কাজ আছে। মরিয়ম একটু মুখ পাকালো। একটু না গেলে হবে না? আজকের শ্বাসটা তো একদিনের জন্যই। তার গলায় আবদার মেশানো জোর। মায়ের কিছুক্ষণ চুপ থেকে তাকিয়ে রইল, তারপর মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু বেশি সময় না। মরিয়ম সাথে সাথে খুশি হয়ে গেল। চলে। তারপর সে তাড়াহুড়ো করে মায়েদের সামনে সামনে হাঁটতে লাগলো, আর মায়ের শান্তভাবে তার পেছনে পেছনেই চললো। চোখে হালকা নজরদারি, কিন্তু ঠোঁটে খুব হালকা এক অজানা হাসি। ফটোগ্রাফকে নিয়ে মাহিদার মরিয়ম ছাদে অনেক ছবি তুলে ফেলেছে। কখনো দুজন পাশাপাশি দাঁড়িয়ে, কখনো দূরের আলো পেছনে রেখে, কখনো আবার চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে। অনেকক্ষণ পর ফটোগ্রাফকে নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন ছাদের এক কোনায় রাখা দুইটা চেয়ারে মুখোমুখি বসে আছে তারা। চারপাশে রাতের নরম বাতাস, দূরে বাড়ির আলো ঝাপসা হয়ে জ্বলছে। বাতাসে মরিয়মের খোলা চুলগুলো বারবার উড়ে এসে মুখে লাগছে, কিন্তু দুজনের কেউই কিছু বলছে না। একটা নীরবতা জমে আছে তাদের মাঝে। শেষ পর্যন্ত মরিয়মই ধীরে ডাকলো, মাহিত ভাই। এখনো সবটা বলবেন না? মাহিত কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর নিচু গলায় বলল, সারিকার বিয়ের পর বললে চলবে না? মরিয়ম ধীরে তার দিকে তাকালো। আর এর আগে যদি ওদের উদ্দেশ্য সফল হয়ে যায়? কথাটা শুনে মাহিত হালকা হাসলো। আমার উপর বিশ্বাস নেই? মরিয়ম শুকনো এসে বলল, আছে, একটু একটু। মরিয়ম এবার হেসে ফেলল। তার হাসিটা দেখে মাহিত কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ প্রশ্ন করলো, সার্কের কি কোনো সমস্যা আছে বিয়েতে? মরিয়মের হাসিটা ধীরে মিলিয়ে গেল। সে দূরে তাকিয়ে বলল, হয়তো। ও কি বিয়ে করতে চায় না? মরিয়ম আস্তে মাথা নাড়ল। ও না চাইলে ওকে এখানে পুতুলের মতো বসাতে কেউ পারত? মাহিত কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর ধীরে বলল, এটাও ঠিক। আবার নীরবতা নেমে এলো। দূরে মেয়েদের গানের শব্দ ভেসে আসছে, কিন্তু ছাদের এই কোণে যেন শুধু দুজনের নিঃশ্বাসের শব্দই রয়ে গেছে। মরিয়ম দীর্ঘশ্বাস ফেলে ধীরে প্রশ্ন করলো, ভালোবাসেন রিয়া ম্যামকে? মাহিত কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। রাতের বাতাসে তার চুল হালকা উঠছে। তারপর শান্ত গলায় বলল, অন্য কাউকে ভালোবাসলে তোর পাশে বসে থাকতাম। মরিয়ম কিছু বলল না, শুধু চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। মাহিত এবার তার দিকে তাকিয়ে আবার ডাকলো, মরিয়ম। দুষ্টামি ছাড়বি না? মরিয়ম ভ্রু কুঁচকে বলল, কি করেছি আমি? মাহিত হালকা হাসলো। ওই দিন রাতে যে এত ড্রামা করেছিস? মরিয়ম ঠোঁট চেপে বলল, কখন? মাহিত এবার চেয়ারে হেলান দিয়ে মৃদু হেসে বলল, আমার ঘরের সামনে সিসি ক্যামেরা আছে, পুরো বাড়িতে, বেডরুমে বাদে সব জায়গায় ক্যামেরা আছে, ভুলে গেছিস? মরিয়মের মুখের রং ধীরে ধীরে পাল্টে গেল। মানে? ওই দিন আমার ঘুমের ওষুধ আমাকে খাইয়ে দিয়েছিলি, তারপর সারিকাকে আমার রুমে নিয়ে গিয়েছিলি, সব ক্যামেরায় উঠেছে। মরিয়ম এবার সত্যি ভয় পেয়ে গেল। আমি আসলে, সে কি বলবে বুঝতে পারছে না। মাহিত কিছুক্ষণ স্থির চোখে তার চেহারার দিকে তাকিয়ে রইল, তারপর গম্ভীর গলায় বলল, নিচে যা এখন। কথাটা শুনে মরিয়ম চুপ হয়ে গেল। তার বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে গেছে, কারণ মাহিদের মুখ থেকে বোঝাই যাচ্ছে না সে রেগে আছে নাকি শুধু মজা নিচ্ছে। মরিয়ম আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে দিক বিদিক না ভেবে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তার বুকের ভেতর তখন ধুকপুক করছে জোরে জোরে। ইয়া আল্লাহ, সব বুঝে ফেলেছে খবিশটা।
এখন আমার কি হবে মাবুদ, মনে মনে বলতেই তার মুখটা লজ্জার ভয়ে লাল হয়ে গেল। সে মাহিদের দিকে আর না তাকিয়ে দ্রুত পায়ে ছাদের দরজার দিকে হাঁটতে লাগলো। পেছন থেকে মাহিদ কিছু বললো না, শুধু চুপচাপ তাকিয়ে রইলো তার যাওয়ার দিকে। মরিয়ম তাড়াতাড়ি সারিকার রুমে চলে এলো, ভাবলো একটু মেহেদি পড়লে মনটা ভালো হবে। কিন্তু ভেতরে ঢুকেই দেখলো তিনজন আর্টিস্টের মধ্যে দুজন এখনো সারিকাকে মেহেদি দিচ্ছে, আর একজন সারিকার দাদার বাড়ির কাজিনদের হাতে ডিজাইন আঁকছে। মরিয়ম লক্ষ্য করলো ওই কাজিনগুলোর আচরণ কেমন যেন, বিশেষ করে পায়েল নামের মেয়েটা। মরিয়মকে যেন একদমই সহ্য করতে পারে না। সে যাই বলুক, মেয়েটা খেক করে উঠে। মরিয়ম তবুও শান্তভাবে সারিকাকে মেহেদি দেওয়া এক আর্টিস্টকে বলল, আপু, সারিকাটা তো প্রায় শেষ, এরপর আমাকে দিবেন? আর্টিস্ট কিছু বলার আগে পায়েল তীক্ষ্ণ গলায় বলে উঠলো, তোমাকে দিবে কেন? আমাদের আগে দিবে। সারিকার সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে বলল, পায়েল, মরিয়ম একটু দিবে মাত্র, ও বেশি মেহেদি দেয় না, তারপর তোদের দিবে। আর্টিস্টটা তো আর চলে যাচ্ছে না। পায়েল ঠোঁট বাঁকিয়ে চুপ করে বসে রইল। সারিকা এবার মরিয়মকে নিজের পাশে বসালো। ঠিক তখনই একজন আর্টিস্ট সারিকার হাত শেষ করে ফেললো। সারিকার দম বন্ধ লাগছে বলে আরেকজন আর্টিস্টকে নিয়ে বারান্দায় চলে গেল। রুমে এখন একজন কাজিনকে মেহেদি দেওয়া হচ্ছে, আর আরেকজন এসে বসলো মরিয়মের সামনে। মেয়েটা একটু বড় মেহেদির ডিজাইন বুক এগিয়ে দিয়ে বলল, কোনটা দিবেন ম্যাম? মরিয়ম হালকা এসে বলল, আপনার যা ভালো লাগে দিয়ে দেন, এসব আপনি আমার থেকে বেশি বুঝবেন। মেয়েটা খুশি হয়ে মরিয়মের হাতটা নিজের কাছে টেনে নিল। একটা ছোট ফুল আঁকা শুরু করতে হঠাৎ পায়েলের কণ্ঠ ভেসে এলো, আমার চাচার টাকায় যে কত মানুষের চলে, এই যেমন নিজে একটা আর্টিস্ট বুক না করে এখন চাচার উপর চালিয়ে দিচ্ছে। ছি! রুমটা মুহূর্তে চুপ হয়ে গেল। মরিয়ম ধীরে মাথা তুলে পায়েলের দিকে তাকাল। কথাটা কি আমাকে বলছেন? পায়েল ঠোঁট বাঁকিয়ে বলল, এখানে কি অন্য কাউকে বলার মতো আছে? সবাই তো ঘরের মানুষ, আর বাইরের যে আছে অবশ্যই তাকেই বলছি। মরিয়ম চোখ মুহূর্তে রাগে জ্বলে উঠল। সে ধীরে হাতটা নিজের কোলে রাখলো। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো রাগে জ্বলছে, কিন্তু গলাটা অদ্ভুত ঠান্ডা। সে পায়েলের দিকে তাকিয়ে বলল, এত যে চাচা চাচা করছেন, আপনার বাবাই তো ওনার হক মেরে খেয়েছে, তাই না? ঘরের সবাই মুহূর্তে চুপ হয়ে গেল। পায়েলের মুখের রং পাল্টে গেল। মরিয়ম থামলো না। এখন কোন মুখে ওনার টাকার উপর হক দেখাতে আসছেন? পায়েল রাগে কাঁপতে কাঁপতে বলো, কি আজে বাজে বলছো তুমি? মরিয়ম তার ছেলে হাসি দিল। মিথ্যা বলেছি? সে এক পা এগিয়ে এলো। যখন ওনার কিছু ছিল না তখন তো কেউ পাশে দাঁড়ায়নি, আর এখন উনি আপনাদের সবার থেকে উচ্চ পদে আছেন বলে এত আপন আপন লাগছে। ঘরের পরিবেশ মুহূর্তে ভারী হয়ে গেল। কে একটা শব্দ করলো না, কারণ কথাগুলো তীক্ষ্ণ কিন্তু মিথ্যাও না। পায়েল রাগে ফুঁসতে ফুঁসতে হঠাৎ হাত তুলে এগিয়ে আসলো মরিয়মের দিকে, কিন্তু ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে সারিকা ধমক দিয়ে উঠলো, কি করছিস পায়েল আপু? পায়েল রাগে কাঁপতে কাঁপতে বলল, তোর এই বোন বেশি বলছে সারিকা। কি বলেছে? মরিয়ম ঠান্ডা গলা উত্তর দিল, কিছু সত্যি কথা বলেছিলাম ব্যাস। এতেই পায়েল যেন আরো ফেটে পড়ল। সাথে সাথে আশেপাশে থাকা অন্য কাজিনরা পায়েলের পক্ষ নিয়ে কথা বলা শুরু করলো। এভাবে বড়দের সাথে কথা বলে অতিরিক্ত বেয়াদব। সবাই একসাথে কথা বলতে লাগলো। মরিয়ম কয়েক সেকেন্ড চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ হাসলো, একটা তাচ্ছিল্যের হাসি। আচ্ছা, টাকা যেহেতু তোমাদের চাচার, তোমরাই সাজো। আমার আবার মানুষের হক নিতে ভালো লাগে না, তোমাদের মতো না। কথাটা বলে মরিয়ম ঘুরে দরজার দিকে হাঁটতে শুরু করলো। মরিয়ম শুন! সারিকা পেছন থেকে অনেকবার ডাকলো, কিন্তু মরিয়ম একবারও পিছনে তাকালো না। মরিয়ম সোজা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। রাগে তার বুক উঠানামা করছে। সে এক মুহূর্ত দেরি না করে মাহিদকে কল দিল। প্রথমবার কল ধরলো না মাহিদ। দ্বিতীয়বার কল ধরতে মরিয়ম কোনো হাই হেলো ছাড়াই বলল, রুমে আসেন বলেই কল কেটে দিল। প্রায় 5 মিনিটের মধ্যেই মাহিদ রুমে চলে এলো। ভেতরে ঢুকিয়ে দেখলাম মরিয়ম রাগে পুরো রুমে পায়চারি করছে। কি হয়েছে? মরিয়ম সঙ্গে সঙ্গে বলল, আমি এখন বাসায় যাব। এখন কেন? মরিয়ম রাগে ঠোঁট কাঁপে বলল, আমি যে একটা মেয়ে, আমারও তো মেহেদি দেওয়া লাগে। আপনি কি আমার জন্য আর্টিস্ট বুক করেছিলেন? মাহিদ ভ্রু কসকালো, কেন? উপরে আর্টিস্ট নেই? আমি কেন অন্যের বুক করা আর্টিস্টের হাতে মেহেদি পরব? এবার মাহিদ বুঝলো কিছু একটা হয়েছে, কারণ মরিয়ম এমন কথা বলার মেয়ে না। সে শান্ত গলায় বলল, আচ্ছা তুই বস, আমি আর্টিস্ট আনছি। মরিয়ম সাথে সাথে বলে উঠল, খবরদার অন্যের বুক করা আর্টিস্ট আনবেন না। মাহিদ এবার হালকা মাথা নাড়ল, না, তোর জন্য বুক করা আর্টিস্টই আনবো। কথা বলে সে রুম থেকে বের হয়ে গেল। সোজা দোতলায় উঠে সারিকা রুমের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ভিতরে তাকিয়ে বলল, এখানে রোহিণী ম্যামকে? মেহেদি আর্টিস্টদের সিনিয়র মেয়েটা উঠে দাঁড়ালো। জি আমি। মা শান্ত গলায় বলল, আমার ম্যানেজার মনে হয় আপনাকে বুক করেছিল আমার ওয়াইফের জন্য, আর অন্য দুজনকে আমার বোনের জন্য। মেয়েটা অসুস্থ নিয়ে বলল, জি স্যার, কিন্তু এই আপুরা, আমি বলেছিলাম আমাদের নির্দিষ্ট মানুষের জন্য বুক করা হয়েছে, তারপরে ঝামেলা করছিলে, তাই কিছু বলতে পারিনি। ও ঠিক আছে, চলুন। এখন আমার ওয়াইফকে মেহেদি দিয়ে দিবেন। তখন আর্টিস্ট মেয়েটা পায়েলের হাতে কাজ করছিল। সে উঠে দাঁড়াতে পায়েল রেগে বলল, তাহলে আমার যে এখনো বাকি।
মাহিদ এবার একদম স্পষ্ট গলায় বলল, মেয়েদের আর্টিস্ট বুক করা হয়েছে শুধু আমার ওয়াইফ আর বোনের জন্য। ওনারা এমনিতে অনেকক্ষণ ছিলেন, এখন তাদের বাসায় যাওয়া দরকার, তাই তারা আর কাউকে দিতে পারবে না। কথাটা বলে মাহিদ 3জন আর্টিস্টকে নিয়ে সোজা নিচে নেমে এলো। আর সারিকার সব কাজিনরা শুধু রাগ আর অপমানে চুপচাপ তাকিয়ে রইল, কেউ আর কিছু বলতে পারলো না। সারিকা এক কোনায় দাঁড়িয়ে সব দেখছিল, তার বুকের ভেতর হালকা শান্তি লাগলো। যাক, মরিয়ম অন্তত এমন একজন মানুষ পেয়েছে যে সবার সামনে তার হয়ে দাঁড়ায়। প্রথমে মরিয়ম কিছুতেই ওই আর্টিস্টদের থেকে মেহেদি নিতে রাজি হলো না, রাগে গাল ফুলিয়ে বসেছিল। পরে যখন 3জন আর্টিস্ট একসাথে বলল, আপু আমাদের সত্যি শুধু আপনার আর সারিকা আপুর জন্যই বুক করা হয়েছে, তখন গিয়ে একটু শান্ত হলো সে। তারপর যেন ইচ্ছা করে মরিয়মকে একদম বসার ঘরের মাঝখানে বসলো মেহেদি দিতে, যাতে পায়েলটা নামলে দেখতে পায় আর জলে। মাহিদ পুরো বিষয়টা বুঝে হালকা মজা পেল। সে একবার মরিয়মের দিকে তাকিয়ে হাসলো, তারপর কালকে অনুষ্ঠানের আয়োজন দেখতে বের হয়ে গেল। 2জন আর্টিস্ট খুব মন দিয়ে মরিয়মের হাতে সুন্দর নকশা আঁকছে। সবুজ মেহেদির গন্ধে চারপাশ ভরে গেছে। ঠিক তখন একজন আর্টিস্ট জিজ্ঞেস করলো, আপু পায়েও মেহেদি দিবেন? মরিয়ম মাথা নাড়লো, না, পায়ে দিতে হলে পরে আমি নিজেই দিব। মেয়েটা ভদ্রভাবে বলল, আপু আমি দিয়ে দিই। মরিয়ম এবার সরাসরি বলল, না, আপনাকে আমার পায়ে দিয়ে দিতে হবে না। আচ্ছা আপু। মেয়েটা আর কিছু বলল না, সে পাশে সোফায় বসে ফোন দেখতে লাগলো। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামলো পায়েল। নিচে নেমে তার চোখ পড়লো মরিয়মের দিকে, আর সাথে সাথে মুখটা রাগে শক্ত হয়ে গেল। সে তীক্ষ্ণ গলায় বলল, এই আপনাদের না ওই লোকের ওয়াইফের জন্য বুক করা হয়েছে, তাহলে এই মেয়েকে মেহেদি দিয়ে দিচ্ছেন কেন? বসা ঘরের পরিবেশ মুহূর্তে থমথমে হয়ে গেল। মরিয়ম ধীরে ধীরে মাথা তুলে তাকালো পায়েলের দিকে। মরিয়মের কিছু বলারই দরকার পড়লো না, একজন মেহেদি আর্টিস্ট নিজে হেসে উত্তর দিল, আপু উনি ওই ব্যক্তির ওয়াইফ। কি? পায়েল যেন বিশ্বাসই করতে পারলো না। মরিয়ম ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলো। ঠিক তখনই সামিয়া বেগম বসার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। মরিয়ম সাথে সাথে ডাক দিল, ফুফুমণি এদিকে আসো। সামিয়া বেগম এগিয়ে এসে বললেন, কি হয়েছে, বসো। মেহেদি দিবে? ও মা, আমার অনেক কাজ আছে মা, না কোনো কথা শুনবো না। এই বলে মরিয়ম একরকম জোর করে সামিয়া বেগমকে পাশে বসিয়ে দিল। ধীরে ধীরে বসার ঘরে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মহিলারও জড়ো হয়ে গেল। সবাই মেহেদি দেওয়ার আবদার করছে, কিন্তু আর্টিস্টদেরও তো বাসায় ফিরতে হবে। মরিয়ম নিজের মেহেদি শেষ হওয়ার পর অনুরোধ করে বলল, আচ্ছা বাচ্চাগুলিকে একটু একটু দিয়ে দেন না। মেয়েগুলো না করতে পারলো না, তারা ছোট ছোট ফুল এঁকে বাচ্চাদের হাত ভরে দিল। বাচ্চাগুলোর খুশি দেখে পুরো বসার ঘরটায় প্রাণবন্ত হয়ে উঠলো। অনেক রাত হয়ে যাওয়ায় এবার আর্টিস্টদের যাওয়ার সময় হলো। মরিয়ম তখন মাহিদকে কল দিল তাদের বাসায় পৌঁছে দিতে। মাহিদ আর কোনো প্রশ্ন করলো না। কিছুক্ষণ পর নিজের ড্রাইভার পাঠিয়ে দিল তাদের পৌঁছে দেওয়ার জন্য। মেহেদি দেওয়ার পর থেকেই মরিয়ম ভীষণ জ্বালায় পড়েছে। 2 হাত ভর্তি গাঢ় নকশা, হাত নাড়াতেও কষ্ট হচ্ছে তার। নিচে সবাই বসে এটা ওটা খাচ্ছে, হাসাহাসি করছে, কিন্তু মরিয়ম কিছুই খেতে পাচ্ছে না। সামিয়া বেগমও ভীষণ ব্যস্ত। রাত তখন প্রায় 1টা। বিয়ে বাড়ি বলে এখনো পুরো বাড়িতে হট্টগোল লেগে আছে। সারিকার কাছেও আর গেল না মরিয়ম। ওখানে এখন পায়েলরা বসে আছে। এমনিতে ওদের মনে রাগ জমে আছে, কারণ ঠিকমতো মেহেদিও পড়েনি। মরিয়ম বুঝলো এখন গেলে পরিস্থিতি আরো খারাপ হবে, তাই চুপচাপ নিজেদের রুমে চলে এলো সে। জানালার পাশে বসে ঝিমুচ্ছিল মরিয়ম। মেহেদি তো সারা রাত রাখতেই হবে। ঠিক তখনই দরজা খুলে মাহিদ ভিতরে ঢুকলো। এক পলক মাহিদের দিকে তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মরিয়ম কিছু বলল না। কিছুক্ষণ পর মাহিদ বের হলো, হাতে তোয়ালে, চুল ভেজা, হাত মুখ মুছতে মুছতে বলল, কিরে কিছু খেয়েছিস? মরিয়ম ঠোঁট উল্টে 2 হাত তুলে দেখালো। মাহিদ একবার হাতগুলোর দিকে তাকিয়ে সব বুঝে গেল। সে আর কিছু না বলে আবার রুম থেকে বের হয়ে গেল। কয়েক মিনিট পর হাতে খাবারের ট্রে নিয়ে ফিরে এলো। মরিয়মের চোখ চকচক করে উঠল। মাহিদ এসে তার পাশে বসলো, তারপর শান্তভাবে খাবার মাখতে শুরু করলো। মরিয়মও বাধ্য মেয়ের মতো মুখ খুলে অপেক্ষা করছে, কিন্তু মাহিদ খাবারের লোকমাটা মরিয়মের মুখের সামনে না নিয়ে নিজের মুখ দিয়ে দিল। মরিয়ম কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে তাকিয়ে রইল, তারপর রাগে চোখ বড় বড় করে বলল, মাহিদ ভাই। মাহিদ একদম শান্তভাবে খেতে খেতে বলল, কি আপনি এটা কি করলেন? মাহিদ এবার ঠোঁট চেপে হাসলো, খাবার খাচ্ছি, আমার খাবার কই? মরিয়ম রাগী গলায় প্রশ্ন করলো। মাহিদ শান্তভাবে আরেক লোকমা মুখে দিয়ে বলল, যা রান্নাঘর থেকে নিয়ে আয়। মরিয়ম সাথে সাথে 2 হাত তুলে দেখালো, আমার হাতে মেহেদি পরা আছে তো আমি কি করব? মরিয়ম এবার ভ্রু কুঁচকে বলল, আপনি আমাকে খাইয়ে দেন। মাহিদ ধীরে তার দিকে তাকালো। আমি কি পাবো এতে? মরিয়ম অবিশ্বাস নিয়ে তাকালো তার দিকে। আমাকে খাইয়ে দেওয়ার জন্য আপনার কিছু লাগবে? আপনি তো ভীষণ স্বার্থপর। মাহিদ হালকা হেসে বলল, দুনিয়ার সবাই স্বার্থপর। তারপর একটু ঝুঁকে নিচু গলায় বলল, এখন বল কি দিবে? মরিয়ম কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল তার দিকে, তারপর ঠোঁট ফুলিয়ে বলল, কি চাই আপনার? তোকে? কি? মাহিদ শান্তভাবে বলল, আমি তোকে খাইয়ে দিব, কিন্তু খাওয়ার পরে যা বলবো সেটা চুপচাপ শুনতে হবে। মরিয়ম সন্দেহের চোখে তাকালো, কি বলবেন সেটা পরে দেখিস, থাক আপনি খান। আমি খাবো না। মাহিদ হেসে বলল,
এখন না খেলে পরে মাথা ঘুরে পড়ে যাবে, তখন কিন্তু আমি কিছু শুনবো না। মরিয়ম ঠোঁট ফুলে চুপ করে বসে রইল। আর মাহিদ মুচকি এসে আবার খাবারের লোকমা তার দিকে বাড়িয়ে দিল। আমি খাবো না, মরিয়ম মুখ ফিরে বলল। মাহিদ ভ্রু তুলে তাকালো। মরিয়ম হাঁ কর। না। মাহিদ কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর কোনো পূর্ব ইঙ্গিত ছাড়াই হঠাৎ মরিয়মের গাল আলতো চেপে ধরে মুখ খুলিয়ে ভাতের লোকমাটা ঢুকিয়ে দিল। মরিয়ম হতভম্ব হয়ে গেল। হাতে মেহেদি থাকায় ঠিকমতো নড়াচড়া করতে পারলো না সে। মুখে ভাত নিয়ে বড় বড় চোখ করে মায়েদের দিকে তাকিয়ে রইল আর রাগে ফুঁসতে লাগলো। মায়ের সেটার দিকে হাসি চাপতে চাপতে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই। খাবার শেষ না হওয়া পর্যন্ত ছাড় পাচ্ছিস না। মরে মুখ ভর্তি ভাত নিয়ে অস্পষ্ট গলায় বলল, আপনি আমার মতো বাচ্চা মেয়েকে অত্যাচার করছেন। মাহিদ নিজেও খেলো আর ধীরে ধীরে মরিয়মকে খাইয়ে দিল। খাওয়া শেষ হলে গ্লাস ধরে তাকে পানি খাওয়ালো। তারপর টিস্যু দিয়ে মুখটাও মুছে দিল যত্ন করে। মরিয়ম চুপচাপ তাকে দেখলো সব। মায়ের ট্রেটা কিচেনে রেখে আবার রুমে ফিরে এলো। রুমে ঢুকতে মরিয়ম ডাক দিল, মাহিদ ভাই। আমার গিফট কোথায়? মাহিদ ভান করে ভ্রু কুঁচকালো। কিসের গিফট? মরিয়ম বাঁকা চোখে তাকালো। জন্মদিন শেষ, গিফটও শেষ। আমার গিফট দেন বলছি, নয়তো। মায়ের ঠোঁট চেপে হাসলো। নয়তো? মরিয়ম দুই হাত তুলে দেখালো, নয়তো আমি হাতে আপনার নাম মুছে ফেলবো। এই বলে নাক ফুলি অন্যদিকে তাকিয়ে রইল। মায়েদের চোখ সাথে সাথে তার হাতের দিকে গেল। তুই আমার নাম হাতে লিখেছিস? মরিয়ম গম্ভীর মুখে বলল, হয়তো। মরিয়ম কাছে আয়। না। মরিয়ম তার গলায় এবার নরম একটা টান ছিল। মরিয়ম গুটি গুটি পায়ে এগিয়ে গেল। মায়ের ধীরে তার হাতটা নিজের সামনে তুলে নিল। মেয়েদের গাঢ় নকশার মাঝে সুন্দর করে লেখা মাহিদ। সে কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল লেখাটার দিকে। তারপর নিচু গলায় বলল, তুই কি ইচ্ছে করে লিখেছিস? মরিয়ম তাড়াতাড়ি বলল, ফুফুমণি আঙ্কেলের নাম লিখেছিলেন, তাই আমিও লিখেছি। মাহিদ হালকা হেসে ফেলল। মেহেদি তখন শুকিয়ে গাঢ় হয়ে গেছে। সে খুব আলতো করে লেখাটার উপর নিজের ঠোঁট চুয়ালো। মরিয়ম মুহূর্তে কেঁপে উঠল। তার গাল লজ্জায় লাল হয়ে গেল। তারপর ও প্রশ্ন করলো, আমার গিফট দিবেন না? দিব। কবে? বাসায় আছে, গিয়ে নিয়ে নিস। মরিয়মের চোখ চকচক করে উঠল। সত্যি? তারপর মাহিদ উঠে গিয়ে বিছানা ঠিক করতে লাগলো ঘুমানোর জন্য। সব গুছিয়ে শুয়ে পড়ে সে মরিয়মকে ডাকলো, শুয়ে পড়। মরিয়ম সাথে সাথে মাথা নাড়ল। মেহেদি ঝরে যাবে তো। মাহিদ কিছুক্ষণ ভেবে চারপাশে তাকালো। তারপর একটা ওড়না হাতে নিয়ে টান দিয়ে দুই ভাগ করে ফেললো। মরিয়ম অবাক হয়ে উঠল। আরে আরে, আমার ওড়না কিনে দিব, চুপ থাক এখন। এই বলে সে মরিয়মকে বিছানায় বসে খুব যত্ন করে দুই হাতে মেয়েদের উপর কাপড় জড়িয়ে দিল। মরিয়ম হাত নেড়ে দেখে খুশি হয়ে গেল। এখন তো আর নষ্ট হবে না। মাহিদ হালকা মাথা নাড়ল। তারপর আবার শুয়ে পড়ে নিজের হাত বাড়িয়ে ইশারা করলো কাছে আসতে। মরিয়ম কিছু না বলে ধীরে গিয়ে মায়েদের বুকে মাথা রেখে শুয়ে পড়লো। রুমে তখন নরম নীরবতা। দূরে বিয়ে বাড়ির হালকা শব্দ এখনো ভেসে আছে। মায়ের ধীরে তার মাথায় হাত রেখে নিচু গলায় বলল, যাই হোক না কেন, আমার অনুমতি ছাড়া আমার বুক থেকে উঠবি না, মনে থাকবে? মরিয়ম মাথা নাড়ল। থাকবে। মরিয়ম কিছুক্ষণ চুপচাপ মায়েদের বুকে শুয়ে রইল। তারপর আস্তে করে প্রশ্ন করলো, মাহিদ ভাই আপনি কি ক্লান্ত? মায়ের চোখ বন্ধ রেখে বলল, অল্প। আপনার মাথা টিপে দিই? না, চুপচাপ শুয়ে থাক। কিন্তু মরিয়ম কি আর কারো কথা শোনার মেয়ে? সে উঠতে গেল মায়েদের মাথায় হাত দিতে, কিন্তু মায়ের সাথে সাথে তার কোমর শক্ত করে জড়িয়ে ধরলো, যেন এক ইঞ্চিও নড়তে না পারে। উঠবি না? মরিয়ম কয়েক সেকেন্ড ছটফট করলো। ছাড়েন তো। না। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে সে মায়েদের বুকে শুয়ে থাকলো। তারপর একটু উপরে উঠে কষ্ট করে হাত বাড়িয়ে মায়েদের মাথায় রাখলো। আস্তে আস্তে তার চুলে হাত চালাতে লাগলো। মাঝে মাঝে হালকা টানও দিচ্ছে। মায়ের চোখ বন্ধ রেখে হাসলো। তুই ভালো হবি না? মরিয়ম সাথে সাথে উত্তর দিল, আমি কখনো খারাপই ছিলাম না। তার গলায় এমন নির্দোষ ভাব ছিল যে মায়েদের হাসি আরো গভীর হয়ে গেল। সকালটা শুরু হলো রঙে রঙে। আর সারিকার জন্য সবাই মিলে রং খেলার আয়োজন করেছে। আর সন্ধ্যায় তার হলুদ। পুরো বাড়ি জুড়ে উৎসবের আমেজ। ঘুম ভাঙতেই মরিয়ম পাশে মাইককে পেল না। বুকে ভেতরটা হালকা খসখস করে উঠল। লোকটা কত কষ্ট করছে গতকাল ধরে। কাল রাতে তো সে শাড়িটাও চেঞ্জ করেনি, যার ফলে শাড়িটা এখন করুণ অবস্থা। হঠাৎই মনে হলো মায়ের কি তাকে এই অবস্থায় দেখেছে। ভাবতেই লজ্জায় মরিয়মের গাল গরম হয়ে উঠল। দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল সে। তারপর থিম অনুযায়ী পরে নিল সাদা গাউন, তার উপর লাভ শেপে সাদা ডিজাইন করা ওড়না আর লাল পায়জামা। সাদার মাঝে লালের ছোঁয়ায় তাকে আজ অদ্ভুত সুন্দর লাগছিল। মরিয়ম ঘর থেকে বের হয়ে দেখলো বাসার পায় সবাই এসে গেছে। চারদিকে মানুষের কোলাহল, হাসাহাসি আর রঙের উচ্চার। সে আগে মা আর চাচিদের সাথে দেখা করে সারিকা রুমে গেল। সারিকা তাকে দেখে ঠোঁট ফুলিয়ে বলল, মরিয়ম আমার কাছে আসিস না কেন? এখনই ভুলে গেলি আমাকে? মরিয়ম হেসে তার পাশে বসলো। এত সহজ নাকি তোকে ভুলে যাও? সারিকা মলিন হেসে বলল, হয়তো। মানুষ তো সময়ের সাথে সব ভুলেই যায়।
মরিয়ম এবার তার হাতটা নিজের হাতে নিয়ে নরম গলায় বলল, আচ্ছা সারিকের বাচ্চা, বিয়ে করতে মনে না চাইলে বল, আমি কিছু একটা ব্যবস্থা করব, তাও নিজেকে এত কষ্ট দিস না। সারিকা ভ্রু কুঁচকে তাকালো, কেন বিয়ে করব না? মরিয়ম ধীরে বলল, তোর কষ্ট হচ্ছে না? কথাটা শুনে সারিকা কিছুক্ষণ চুপ হয়ে রইল। চারপাশের এত শব্দের মাঝে হঠাৎ যেন তাদের দুজনের মাঝখানে নিস্তব্ধতা নেমে এলো। তারপর সে আস্তে হাসলো। কষ্ট তো হচ্ছেই রে, নিজের ঘর, নিজের মানুষ, নিজের ছোট ছোট অভ্যাসগুলো ছেড়ে চলে যাওয়া কি এত সহজ? তার চোখের কোণে চিকচিক করে উঠল পানি। কিন্তু জানিস, কিছু কষ্ট মানুষ হাসি মুখে মেনে নেয়, কারণ সেই কষ্টের সাথে অনেক প্রিয় মানুষের সুখ জড়িয়ে থাকে। মরিয়মের কথাটা খুব আস্তে বের হলো। আর আবিরের জন্য? সারিকার চোখের পাতা কেঁপে উঠল, মুখের হাসিটা ধীরে ধীরে মলিন হয়ে গেল। সারিকা কিছুক্ষণ চুপ করে রইল, যেন একটা নামই তার বুকের ভেতরে সব অনুভূতি এলোমেলো করে দিয়েছে। তারপর ঠোঁটে ছোট্ট হাসি টেনে বলল, সব ভালোবাসা পূর্ণতা পায় না মরিয়ম, কিছু মানুষ শুধু হৃদয়ে থেকে যায়, ভাগ্যে না। মরিয়ম নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল। সারিকা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আবিরকে আমি হয়তো আজীবন ভালোবাসবো, কিন্তু তার মানে এই না যে তাকে পেয়ে যেতে হবে। কিছু অনুভূতি দূর থেকে সুন্দর। পায়েল, ছাড়া, আহে, শিলার আরো কিছু মেয়ে মিলে সারিকাকে নিচে নিয়ে গেল। মরিয়মও তাদের সাথে গেল। অবশ্য তার যাওয়ার আরেকটা কারণও আছে। তার লুচ্চা পুরুষটা কি করছে একটু দেখবে। উঠানে গিয়ে সে অবাক হয়ে চারপাশ তাকালো। রং খেলার জন্য একেবারে এলাহি আয়োজন। চারদিকে রঙের থালা, পানির বালতি আর মানুষের চিৎকার। হাসিতে পুরো বাড়ি মুখর হয়ে আছে। সবাই একে অপরকে রং লাগাতে ব্যস্ত। ঠিক তখনই মরিয়ম খেয়াল করলো মায়েদের গাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকছে। তার ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। পাশে রাখা টকটকে লাল রঙের প্লেটটা হাতে নিয়ে সে ধীরে ধীরে গ্যারেজের দিকে এগিয়ে গেল। মায়ের গাড়িটা গ্যারেজে পার্ক করলো। ওদিকটায় মানুষজন নেই বললেই চলে, একদম ফাঁকা। গাড়ির দরজা বন্ধ করে মায়ের ঘুরতি আচমকা মরিয়ম তার উপর ঝাঁপিয়ে পড়ল। প্লেট থেকে এক মুঠো লাল রং নিয়ে মায়েদের গাল আর গলায় মেখে দিল সে। রং লেগেছে আমার মনে, বলছি আমি তাই, আপনাকে আমি রং লাগাবো। মাহিত কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। আর মরিয়ম দাঁত বের করে হাসছে, যেন খুব বড় কোনো ভালো কাজ করে ফেলেছে। মরিয়ম দৌড় দেওয়ার আগে মাহিত তার কোমরটা শক্ত করে ধরে ফেললো। মুহূর্তেই মরিয়ম থমকে গেল। পুরো শরীর যেন এক অদ্ভুত অনুভূতিতে কেঁপে উঠল। মায়ের ধীরে ধীরে মরিয়মের হাত থেকে রঙের প্লেটটা নিয়ে নিল। তারপর এক ঝটকায় প্লেটের সব রং মরিয়মের মাথা, গাল, কাপড় সবকিছুর উপর ঢেলে দিল। মরিয়ম একেবারে লাল রঙে মিশে গেল। চোখ মুখে অবাক করা রাগ একসাথে ফুটে উঠল। মাহিত ভাই, কি করলেন এটা? সে রেগে চিৎকার করে উঠল। মাহিত তখন হালকা হাসলো, চোখে দুষ্টু শান্তি। তারপর বলল, বেবি, আই জাস্ট কালার ইউ রেড উইথ মাই লাভ। মরিয়ম রাগের মাথায় আর এক মুহূর্ত দেরি না করে মাহিদের গালে শক্ত করে কামড় বসিয়ে দিল। মাহিত তখনও মরিয়মের কোমরটা শক্ত করে ঝাপটে ধরে রেখেছে। তার শরীরটা একটু কেঁপে উঠল। সে কোনো শব্দ করলো না, না অভিযোগ, না ব্যথার প্রকাশ, শুধু চোখটা ধীরে বন্ধ করে নিল। আর এক অদ্ভুত শান্ত হাসি ঠোঁটে রয়ে গেল। মরিয়ম যখন কোমর ছেড়ে দিল, তখনও মায়েদের হাত তার কোমর ছাড়লো না। মরিয়ম হালকা কাঁপতে কাঁপতে রাগ সামলাতে না পেরে পা উঁচু করে আবার হালকা করে তার দিকে ধাক্কা দেওয়ার মতো ভঙ্গি করলো, যেন তাকে সরিয়ে দিতে চাইছে। কিন্তু মায়েদের শক্ত করে ধরা হাতের কারণে সে পুরোপুরি সরে যেতে পারলো না। শরীরের এত কাছে, নিঃশ্বাস মিলে যাওয়ার মতো একটা মুহূর্তে মরিয়মের বুকটা অদ্ভুতভাবে ধকধক করতে লাগলো। রাগের ভেতরেও কোথাও যেন লজ্জার অস্থিরতা মিশে যাচ্ছিল। মায়ের ধীরে চোখ খুলে শান্ত গলায় বলল, এটা কি ছিল? মরিয়ম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁট বেঁকিয়ে দুষ্ট এক হাসি দিয়ে বলল, সুইট হার্ট, ইটস কল্ড এ লাভ বাইট। মায়ের ভ্রু তুলে বলল, লাভ বাইট? মরিয়ম একটু দুষ্ট হাসি দিয়ে বলল, ইয়া। মায়ের এক সেকেন্ড তাকিয়ে থেকে ধীরে বলল, লাভ বাইট কাকে বলে জানিস? এই প্রশ্নে মরিয়ম থমকে গেল। তার দুষ্টামি মুখটা হঠাৎ লজ্জায় ভরে গেল। সে কিছু বলার চেষ্টা করে পারল না। চল, আজ থেকে লাভ বাইটের ক্লাস করে, কত প্রকার ও কি কি সেটা ও শিখাবো। মরিয়ম ভয় পেয়ে কাপা গলায় বলল, মানে? তার চোখে একরাশ অস্থিরতা। মরিয়ম হঠাৎ রাগ লজ্জায় মিশে একটা ছোট ধাক্কা দিয়ে মায়েদের বুক থেকে সরে গেল। গ্যারেজের দরজার দিকে দৌড় দিতে পেছন থেকে মায়েদের হালকা হাসি শব্দ ভেসে এলো, হা হা। কিন্তু মরিয়ম একবারও পিছনে তাকালো না। তার কান পর্যন্ত লাল হয়ে গেছে আর বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করছে। সন্ধ্যা নামতে পুরো বাড়িটা যেন অন্যরকম রঙে ভরে উঠেছে। ছাদে আলো ঝলমল ডেকোরেশন, রঙিন কাপড়, ফুল আর মেয়েদের হালকা গন্ধে চারপাশটা উৎসব মুখর। সবাই একে একে সাজছে, কেউ শাড়িতে, কেউ লেহেঙ্গায়, কেউ আবার হালকা মেকআপে ব্যস্ত। সারিকাকে পার্লার থেকে একদম সুন্দর করে সাজিয়ে আনা হয়েছে, কিন্তু মরিয়ম সে রুম থেকে একবারও বের হয়নি, কারণ তার জন্য যেটা এনেছে সেটা তার পছন্দ হয়নি। মায়েরা বেগম শাড়ি এনেছিলেন, মরিয়ম সেটা পরবে না বলে সোজা না করে দিয়েছে। আমি এখন লেহেঙ্গা না হলে পরবো না, এই এক কথাই সে জানিয়ে দিয়েছে। বাসার সবাই মোটামুটি মরিয়মকে বুঝিয়েছে।
কিন্তু যেই লাউ সেই কদু। আর এখন সে জানালার পাশে চুপচাপ বসে আছে। বাইরের হইচই, হাসি, গান সবই তার কানে আসছে, কিন্তু সে যেন আলাদা একটা দুনিয়ায়। কেউ তাকে নাড়াতেও পাচ্ছে না। শেষে উপায় না দেখে সামিয়া বেগম মাহিতকে কল করলো। কিছুক্ষণ পর মাহিত রুমে ঢুকলো। কি হয়েছে? মরিয়ম কিছু বলল না, শুধু জানালার দিকে তাকিয়ে রইল। মাহিত ধীরে এসে তার পাশে বসলো, তারপর হালকা করে খুঁচিয়ে বলল, মরিয়ম শুন, আমি না এনএমএম থেকে তোর জন্য 3টা ড্রেস আনিয়েছি, তুই তো এখনো বের হলি না। আচ্ছা, ওগুলো কাউকে দিয়ে দিই। এই কথা শুনি মরিয়ম তাড়াতাড়ি ঘুরে তাকালো। আমার ড্রেস দেওয়ার সাহস আপনাকে কে দিল? মাইল ভ্রু তুললো। তুই কি আমার আনা ড্রেস পরবি? মরিয়ম সঙ্গে সঙ্গে ঠোঁট বাঁকিয়ে বলল, আমার জামাইয়ের আনা ড্রেস আমি আপনাকে জিজ্ঞেস করে পরবো নাকি? মাইক কিছু না বলে একটু হাসলো। মরিয়ম এবার কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, ড্রেসগুলো কোথায়? গাড়িতে। শুনি মরিয়ম চোখ বড় করে তাকালো। গাড়িতে রেখে বসে আছেন কেন? তাড়াতাড়ি এনে দিন। মাইজ ভ্রু তুলে বলল, এত তাড়া কেন? আমার ড্রেস আমার কাছে থাকবে না কেন? মাইজ হেসে উঠে দাঁড়ালো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। কিছুক্ষণ পর মাইজ নিচে গিয়ে গাড়ি থেকে 3টা ড্রেস নিয়ে এলো। প্রথমটা কাঁচা হলুদ রঙের হালকা ঝিলমিল লেহেঙ্গা, যার উপর সূক্ষ্ম সোনালী কাজ, ঘাটটা খুব নরম ফ্লোয়িং। দ্বিতীয়টা মিষ্টি পিচ কালারের গাউন, কোমর থেকে সামান্য ফ্লেয়ার করা, ঘাড়ের অংশে সবুজ হালকা এমব্রয়ডারি, দেখতে একদম এলিগেন্ট। তৃতীয়টা অফ হোয়াইট ক্রিম শেডের লম্বা গাউন, যার হাতায় সূক্ষ্ম ঝিলমিল পাথরের কাজ, খুব সফট আর রুচিশীল লুক। মায়ের ব্যাগ নিয়ে উপরে উঠে এলো। মরিয়ম দরজার কাছে দাঁড়িয়েছিল, চোখে কৌতূহল। ড্রেসগুলো দেখে তার চোখ চকচক করে উঠল। এগুলো আমার জন্য? মাহিত মাথা নাড়ল। না, প্রতিবেশীর জন্য এনেছি। মাহিত ভাই। মরিয়ম সাথে সাথে ব্যাগটা বুকে চেপে ধরলো। তারপর আর নিজেকে ধরে রাখতে পারলো না। খুশিতে ছোট ছোট পায়ে ঘুরে ঘুরে নাচতে শুরু করলো রুমের মাঝখানে। আমি এটা পরবো, আমি এটা পরবো। মাহিত পাশে দাঁড়িয়ে হেসে ফেললো। আগে থাম, পরে যাবে। মরিয়ম একদম শিশুর মতো উচ্ছ্বাস নিয়ে আবারও ঘুরে দাঁড়ালো। আপনি সত্যি আমার জন্য এনেছেন? হুম। এই এক শব্দে মরিয়মের খুশিটা আরো দ্বিগুণ হয়ে গেল। মাহিত হালকা ভ্রু তুলে বলল, আমি যে এত কিছু দিলাম, আমাকে তুই কি দিবি? মরিয়ম কিছুক্ষণ চুপ করে রইল, যেন ভেবে নিচ্ছে কি দেয়া যায়। তারপর ধীরে ধীরে সে মায়েদের কাছে এগিয়ে গেল। একটু পা টিপে উঠে আলতো করে তার গালে ঠোঁট ছুঁয়ে দিল। একদম নির্দোষ ছোট্ট একটা কৃতজ্ঞতা ছোঁয়া। মায়ের মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর মুখে মুচকি হাসি ফুটে উঠল। মরিয়ম তখন আর দেরি করলো না, এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আমার শখগুলো পূরণ করার জন্য। তার গলায় ছিল একরাশ আন্তরিকতা আর খুশি। মায়েরা ধীরে ধীরে তার পিঠে হাত রাখলো, কিছু না বলে শুধু হালকা করে মাথাটা নিচু করলো, যেন এই মুহূর্তটা সে ভেঙে যেতে দিতে চায় না। রুমের ভেতর একটা নরম শান্তি নেমে এলো, আর দুজনই চুপচাপ দাঁড়িয়ে রইলো সেই উষ্ণতায়। বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্পে পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।